কোষ বিভাজন দ্বিতীয় অধ্যায়। এককোষী জীব। দুইটা এককোষী জীবের নাম আছে প্রথমেই। কে? ব্যাকটেরিয়া, ইস্ট। ব্যাকটেরিয়া যদিও আদিকোষী, মানে প্রোক্যারিওটিক, আবার এককোষীয়। আর ইস্ট মানে ছাত্র। ইস্ট এক প্রকার ছত্রাক। ইস্ট এক, কারণ ইস্ট দিক কয়টা? পশ্চিম দিক একটাই না, এই জন্য ইস্ট এককোষী। কোষ বিভাজন একটা মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। কোষ বিভাজনে একটি থেকে দুইটা কোষ হইতে পারে, একটি থেকে চারটা কোষ হইতে পারে। মাইটোসিসে হয় একটা থেকে দুইটা, আর মিওসিসে হয় একটা থেকে চারটা। সৃষ্ট নতুন কোষকে বলা হয় কি? বাংলায় অপত্য কোষ, ইংরেজিতে ডটার সেল। ডটার অপত্য মানে সন্তান টাইপের, কিন্তু ইংরেজিতে ডটার। আর যেই কোষ হতে সৃষ্টি হয় তাকে বলা হয় মাতৃকোষ বা মাদার সেল। আচ্ছা, পরেরটা আগে পড়ি। কেবল কোষ থেকেই কোষের সৃষ্টি হয়, এটা পড়ছিল কে? রুডলফ ভিরসাউ। মনে রাখবো, কোষ থেকেই কোষের সৃষ্টি হয়, অন্য কিছু থেকে কোষের সৃষ্টি হয় না। এই কথাটা রুড হয়ে, মানে খেপ্পা গিয়া একটা ভিড়ের মধ্যে বলছিল। রুড হয়ে ভিড়ের মধ্যে বলছিল একজন লোক, যার নাম রুডলফ ভিরসাউ। প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন কে এবং মাইটোসিস নাম দেন কে? একই মানুষ। কোষ বিভাজন লক্ষ্য করেন আর মাইটোসিস নাম দেন। মনে রাখবো, শাসা কবির ফ্লেম লক্ষ্য করেন। শাসা মানে সামুদ্রিক স্যালামান্ডার, কবি মানে কোষ বিভাজন লক্ষ্য করেন। ফ্লেম মানে শাসা কবির ফ্লেম লক্ষ্য করেন, মানে ফ্লেম মানে শিখা। কবির কেমন শিখা মানে ওয়াল্টার ফ্লেমিং। তার মানে ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডারের কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। শাসা কবির ফ্লেম লক্ষ্য করেন। প্রতিটি জীবে একটা নির্দিষ্ট সংখ্যক ইউনিক ক্রোমোজোম থাকে। ইউনিক কয়টা? ইউনিক মানে এন সংখ্যক। এই এন স্ট্যান্ডস ফর কি? এন স্ট্যান্ডস ফর দ্য নাম্বার অফ ইউনিক ক্রোমোজোম। যতটা ইউনিক ততটা এন। মানুষের দেহে কিন্তু কোষ থাকে 46টা, মানে 23 জোড়া। 23 জোড়া, এই 23টা কিন্তু সেম 23 মানে 23 জোড়া, তো সেম দুইটা করে আছে, একটা বাবার থেকে একটা মায়ের থেকে আগত, সেম দুইটা করে। তার মানে ইউনিক কয়টা? ইউনিক কিন্তু 46টা না, ইউনিক সবসময় অর্ধেক। ইউনিক 23টা, ইউনিক হলো এন সংখ্যক ইউনিক, অর্ধেক হলো ইউনিক। মানুষের ইউনিক 23টা, আর ফলের মাছির 4টা। এই মাছি ফল ছাড়, মানে 4। সবগুলো ইউনিক, অনন্য বা অদ্বিতীয়। ইউনিক ক্রোমোজোম মিল্লা ক্রোমোজোমের ড্যাশ গঠিত হয়। ইউনিক মিল্লা একটা সেট। তার মানে মানুষের ক্রোমোজোম আছে কয় সেট? আছে 2টা সেট। একটা সেট হলো ইউনিক মানে ইউনিকগুলি মিললে একটা সেট তৈরি করে। মানুষের আছে 2 সেট ক্রোমোজোম, মানে প্রতিটা ক্রোমোজোমে কয়টা কপি আছে? 2 সেট মানে 2 কপি। এক ক্রোমোজোমের 2 কপি, সেম। এক সেট ক্রোমোজোম থাকলে তাকে বলা হয় ড্যাশ কোষ, হ্যাপ্লয়েড এক সেট এন। আর 2n মানে 2 সেট মানে 2n। মানুষের দেহকোষ কোনটা, মানে কত n? আর জননকোষ কত n? দেহকোষ হলো 2n, জননকোষ হলো n। জননকোষ মানে ড্যাশ ও ড্যাশ, শুক্রাণু আর ডিম্বাণু। কোষ বিভাজন কত প্রকার? জীবজগতে কোষ বিভাজন 3 প্রকার। কি?
অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। অ্যা মানে কি? অ্যা মানে নাই, এ মানে ছাড়া। অ্যামাইটোসিস এর ইংরেজি কি? ইংরেজি ভাঙলে কি হয়? ভাঙলে হয় উইদাউট মাইটোসিস, মানে মাইটোসিস ছাড়া। আর মাইটো, মাইটো ইংরেজি থ্রেড, মানে সুতা। সুতার তিনটে, ইংরেজি না দুঃখিত, বায়োলজিক্যাল ওয়ার্ড। সুতার তিনটে বায়োলজিক্যাল ওয়ার্ড আছে। মাইটো সুতা, মানে সুতা কাইটো, মাইটো। তারপরে সুতা নেমা, নেমা মানে সুতা। আর টিন, ওই যে লেপ্টোটিন, জাইগোটিন, লেপ্টে যাই ফাঁকা পেলে ডিপটি ডাক দিলে ওই সবগুলি হলো লাস্ট টিন আছে, ওই টিন মানে সুতা। নেমা, সুতা নেমা, সুতা দিন মানে টিন, নেমা টিন মাইটো সুতা কাইটো, সব মানে সুতা, থ্রেড। এই তিন প্রকার কোষ বিভাজনের মধ্যে প্রত্যক্ষ কয়টা আর পরোক্ষ কয়টা? প্রত্যক্ষ হলো একটা। কোনটা প্রত্যক্ষ? অ্যামাইটোসিস প্রত্যক্ষ, আর পরোক্ষ বাকি দুইটা। মায়োসিস এটা হলো হ্রাসমূলক, আর এটা হলো সমীকরণিক। প্রথমেই অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোন পর্যায়টা নাই, কোন পর্যায়ে থাকে না? কঠিন কিছু না, জটিল এবং মাধ্যমিক পর্যায়ে থাকে না। মানে এই প্রক্রিয়ায় কোনো জটিল পর্যায়ে নাই, কোনো মাধ্যমিক পর্যায়ে নাই, ঠিক আছে? মাধ্যমিকটা হলো কঠিন, জটিল নাই। এই প্রক্রিয়ায় সরাসরি বিভক্ত হয়। সরাসরি বিভক্ত হয়ে কয়টা অপত্যকোষ সৃষ্টি করে? দুইটা। জটিল পর্যায়ে নাই, মাধ্যমিক পর্যায়ে নাই, সরাসরি বিভক্ত হয়, দুইটা অপত্যকোষ সৃষ্টি করে। বিভাজনের আগে কে লম্বা হয়? কোষটা লম্বা হয় না নিউক্লিয়াসটা লম্বা হয়? বিভাজনের আগে নিউক্লিয়াসটা লম্বা হয়, নিউক্লিয়াসটা লম্বা হয়ে যায়, কারণ নিউক্লিয়াসটার বিভাজন আগে হবে। একটু পরেই বলতেছি কার বিভাজন আগে পরে হবে, ঠিক আছে? এইবার আগে এককোষী জীব পড়ছিলাম, ব্যাক আর ইস্ট। এইবার এককোষী জীবে আরেকটা পড়ব, তার নাম হলো অ্যামিবা। রাখবো এক অ্যামিবা, এক অ্যামিবা, এটাও এককোষী জীব। ব্যাকটেরিয়ার ড্যাশ প্রক্রিয়াও কতকটা অ্যামাইটোসিসের মতোই। তার মানে ব্যাকটেরিয়া এককোষী হইলেও ব্যাকটেরিয়াতে কিন্তু অ্যামাইটোসিস ঘটে না। সাবধান, এটা ভুল হবে, কঠিন। ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস ঘটে না। অ্যামাইটোসিস ঘটে ইস্ট, ছত্রাক, ইস্ট, অ্যামিবা এইসবে। ইস্ট অ্যামিবাতে এককোষী, এইসব এককোষীতে অ্যামাইটোসিস ঘটে, কিন্তু ব্যাকটেরিয়া ঘটে না। কারণ কি? ব্যাকটেরিয়া হইল আদিকোষী। এমনি মনে রাখবো, আদিকোষী যেটা সেটাতে নো অ্যামাইটোসিস। সেটাতে কি হয়? সেটাতে হয় বাইনারি ফিশন বা দ্বিভাজন। বাইনারি ফিশন বা দ্বিভাজন মনে রাখবো। ব্যাকটেরিয়া ভাজন, ব ভ। ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস ঘটবে না, ঘটবে ভাজন মানে দ্বিভাজন। তবে উভয় প্রক্রিয়া মানে দ্বিভাজন আর অ্যামাইটোসিস প্রায় সমার্থক। তবে বলা যাবে না যে ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস হয়। ব্যাকটেরিয়াতে নো অ্যামাইটোসিস। বিজ্ঞানী ড্যাশের মতে অ্যামাইটোসিস থেকেই জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে। অ্যামাইটোসিস কিন্তু সরল, সরল থেকে জটিল হয়েছে। তার মানে কি? স্ট্রেস থেকে বার্গার হয়েছে। মানে আমি অনেক স্ট্রেস ছিলাম, আমি বার্গার বানানো শিখতে আসছি, কিন্তু পারতেছি না। একসময় এখান থেকে আমি খুব জটিল একটা বার্গার বানায় ফেলাইছি। স্ট্রেস থেকে বার্গার হয়েছে, মানে অ্যামাইটোসিস থেকেই জটিল কোষ বিভাজন সৃষ্টি হয়েছে। এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে অ্যামাইটোসিসটাই অত্যন্ত ফলপ্রসূ এবং অনেক ক্ষেত্রে একমাত্র প্রক্রিয়া। অ্যামাইটোসিসই এককোষীর জন্য একমাত্র। অ্যামাইটোসিস এককোষী একমাত্র। মাইটোসিস আচ্ছা পরে ফেলাই, তারপরে মিওসিসের হাতে যাব। মাইটোসিস বা সমীকরণিক। কোন কোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন হলো মাইটোসিস? প্রকৃত কোষী, মানে সব ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে ব্যাকটেরিয়াতে কোনো মাইটোসিস হবে না। ইউক্যারিওটিকে মাইটোসিস।
ইউ প্রকৃত, মাই প্রকৃত মাইটোসিস, মা প্রকৃত। অ্যামাইটোসিসে, দুঃখিত, মাইটোসিসে কার কার বিভাজন হয়? নিউক্লিয়াসের, সাইটোপ্লাজমের। আগে কার হয়? নিউক্লিয়াসের। কেন হয় একটু পরে বুঝাইতেছি কেন নিউক্লিয়াসের বিভাজনটা আগে হয়। এবার কোনটার বিভাজনকে কি বলে? নিউক্লিয়াস মানে হলো ক্যারি অন, এই জন্য নিউক্লিয়ার বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এই মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোমের 3টা জিনিস সেম থাকে, কোনো পরিবর্তন ঘটে না। কি কি? ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন ঘটে না, মানে ক্রোমোজোমের সংখ্যা সেম থাকে। ক্রোমোজোমের আকৃতিগত পরিবর্তন ঘটে না, আকৃতি সেম থাকে। আর গুণ সেম থাকে। সংখ্যা, আকৃতি, গুণ। সমগুণ সম্পন্ন, সম আকৃতির, সমসংখ্যক। মাইটোসিসে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়ার বিভাজন কয়বার হয় আর ক্রোমোজোমের বিভাজন কয়বার হয়? নিউক্লিয়াসের বিভাজন আর ক্রোমোজোমের বিভাজনের পার্থক্য আছে। ক্রোমোজোমের বিভাজন মানে ওই যে ভিতরের যে ক্রোমোজোমগুলি আছে নিউক্লিয়াসের ভিতরের ডিএনএর ক্রোমোজোম সেগুলি ভাঙে, আর একটা হলো নিউক্লিয়াসটা ভাঙে। নিউক্লিয়াসটা ভাঙে কিছু ক্রোমোজোম একটা নতুন নিউক্লিয়াসে যায়, কিছু ক্রোমোজোম অপর নতুন নিউক্লিয়াসে যায়। একটু পরে সব বুঝবো। মাইটোসিসে সব একবার করে হয়, চিত্র আছে সামনে। মাইটোসিসে কয়টা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়? 2টা। আর মিওসিসে 4টা। আচ্ছা, প্রথম ক্যারিওকাইনেসিস মানে প্রথম নিউক্লিয়াসের বিভাজনটা দেখতে পারেন কে? নিউক্লিয়াসের প্রথম বিভাজনটা দেখতে পারেন যে, তিনি এর নাম দেন ক্যারিওকাইনেসিস। তবে সে পুরাটার নাম দেয় নাই, পুরাটার নাম দিছে ওয়াল্টার ফ্লেমিং। একটু যে বললাম যে মাইটোসিসের নাম দিছে, মাইটোসিসের নাম আসলে এমনি না, মানে পুরনো বিভাজনটাকে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস 2টা মিলায়া পুরনো বিভাজনটার নাম দেন মাইটোসিস। ঠিক আছে, এটা ওয়াল্টার ফ্লেমিং। কিন্তু ঝামেলা হইল নিউক্লিয়াসের বিভাজনের নাম দেন শ্লাইখার নাম দেন ক্যারিওকাইনেসিস। শ্লাইখারটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা হলো ইকুয়েশনাল বা সমীকরণিক। কোথায় ঘটে? এইটা সব দেহকোষে ঘটে। দেহকোষে কোনো সময়ই মিওসিস ঘটে না। দেহকোষে ঘটে শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু শীর্ষ, ক্যাম্বিয়ামের ভাজক টিস্যু, সব অঞ্চলে মাইটোসিস হয়। জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গই মাইটোসিসের প্রক্রিয়ার ফল, কারণ জাইগোট থেকে অঙ্গ বানাইতে হইলে মাইটোসিসই হইতে হবে। আর জননাঙ্গের গঠন এবং জননাঙ্গের বৃদ্ধি, অঙ্গ থাকলেই অঙ্গ গঠন, অঙ্গ বৃদ্ধি সব মাইটোসিস। শ্লাইখার। নিউক্লিয়াসের বিভাজন শ্লাইখার, মনে রাখবো। নিউ বিভা খা, নতুন বিভা মানে হলো ভিভা, ওই যে দুধের সাথে মিশায় খায়। নতুন ভিভা খা, নিউ ভিভা খা হলো শ্লাইখার, খার। আচ্ছা, বৈশিষ্ট্য উপরে ফেলাই। মাইটোসিসের বৈশিষ্ট্য। ক্রোমোজোম কিভাবে ক্রোমাটিডে বিভক্ত হয়? ক্রোমোজোম ক্রোমাটিডে বিভক্ত হয় কেমনে? একটা ক্রোমোজোম থাকে, লম্বা হয়, ফাইড়া যায়। ঠিক আছে, একটা কাগজকে লম্বালম্বি ফাড়লে যেরকম হয়, তার মাঝখানের সেন্ট্রোমিয়ারটা ফাড়া যাবে না, ফাইড়া 2টা করে হাত বার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ক্রোমাটিড, ওই 2টা হাত হলো 2টা ক্রোমাটিড। ক্রোমাটিডে বিভক্ত হওয়ার সময় অবশ্যই লম্বালম্বি বা অনুদৈর্ঘ্যে ফাঁটতে হবে, অনুদৈর্ঘ্যে বিভক্ত হইতে হবে।
ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, সমগুণ সম্পন্ন হয়, গুণ সেম, সংখ্যা সেম। আর অপত্য কোষ বৃদ্ধি পেয়ে কতটুকু হয়? অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়। মাতৃকোষের চেয়ে বড় কোনো সময় হবে না, ছোটও হবে না, আয়তনও সেম, সংখ্যা সেম, গুণ সেম, আয়তন সেম, ক্রোমোজোম সেম, সব সেম। বলছিলাম ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসের মধ্যে আগে হয় নিউক্লিয়ার বিভাজন। দুঃখিত, হ্যাঁ, নিউক্লিয়াস বিভাজনটা আগে হয়। কেন? কারণ ধরলাম এই ছবিটা, এখানে সাইটোপ্লাজম আগে বিভাজিত হয়ে গেল। এখানে একটা নিউক্লিয়াস ছিল প্রথমে, সাইটোপ্লাজম ভেঙে গেল, মানে নিউক্লিয়াসটা কোনায় ছিল, সাইটোপ্লাজম ভেঙে গেল, একটা মিলে কোনো নিউক্লিয়াসই আসলো না, এরকম হইতে পারে। একটা নিউক্লিয়াস ওইখানেই ছিল, ওইখানেই পরে নিউক্লিয়ার বিভাজন হইল, ওইখানেও দুইটা নিউক্লিয়াস হইল, দুইটা অপত্য নিউক্লিয়াস একটা কোষই হয়ে গেল। এই সাইটোপ্লাজমের কোষে কোনো নিউক্লিয়াসই আসলো না, মানে এটা কোষ সৃষ্টি করতে পারলো না, এরকম হবে না। আগেই একটা কোষে, এই যে এখানে একটা কোষে আগেই নিউক্লিয়াসটা বিভাজন হয়ে দুইটা হয়ে যায়, সাইটোপ্লাজম তখন অক্ষত আছে। তারপরে যখন দুইটা নিউক্লিয়াস দুদিকে চলে যাবে, তারপরে গিয়ে সাইটোপ্লাজমটা বিভাজিত হবে। এবার আমরা একটু মিওসিসের ধারণাটা নিয়ে নেই। মিওসিস 1, মিওসিস 2 আছে, মানে দুইটা ধাপ আছে। ধরলাম এটা হলো একটা মাতৃকোষ, এখানে চারটা ক্রোমোজোম 4টা ক্রোমোজোম আঁকা হয়েছে। প্রথমটা মিওসিস 1, আমরা জানি কোনটা হ্রাসমূলক আর কোনটা ইকুয়েশনাল। মিওসিস 1 হলো হ্রাসমূলক, কারণ নামে মিওসিস, শুরুতেই মিওসিস হয়ে যাবে, আর পরেরটা হয় মাইটোসিসের মতো, মানে পরেরটা হলো ইকুয়েশনাল। মিওসিস 2 হলো মাইটোসিসের মতো, তার মানে প্রথমটাতেই মিওসিস হয়ে যাবে মানে কি? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। মাতৃকোষে ক্রোমোজোম ছিল 4টা, এখানে আছে 2টা, অর্ধেক হয়েছে? হ্যাঁ হয়েছে। কীভাবে অর্ধেক হয়েছে? ক্রোমোজোম কি ফাটছে? এগুলি কি ফাইলা অর্ধেক হয়েছে? না, কারণ ফাড়লে তো 8টা হয়ে যাইতো, এখানে 4টা আছে, এই 4টা যদি ফাড়া হইতো তো 8টা হয়ে যেত, মানে ক্রোমোজোমের বিভাজন হইতো। ফাড়া মানে কি? ফাড়া মানে ক্রোমোজোমের বিভাজন। ফাড়া হয় নাই মানে ক্রোমোজোমের কোনো বিভাজন হয় না, এই যে 0 মানে ক্রস। মিওসিস 1-এ ক্রোমোজোমের কোনো বিভাজন হয় না, হয় শুধু নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসটা কেমনে ভাঙলো? এই যে এটা হলো নিউক্লিয়াস, ও গোলটা, নিউক্লিয়াসের ভিতরেই তো ক্রোমোজোম আছে। নিউক্লিয়াসটা চুই করে এখানে ভেঙে গেছে, এই দুইটা এসে পড়ছে এইখানে, আর এই দুইটা এসে পড়ছে এইখানে। নিউক্লিয়াসটা খালি কাটটা গেছে, দুইটা গোল গোল নিউক্লিয়াস হয়ে গেছে। তার মানে প্রথমটায় নিউক্লিয়াস একবার ভাঙলো, কিন্তু ক্রোমোজোম একবারও ভাঙলো না। আর পরেরটা এটা থেকে দুইটা হবে, এই জন্য পরেরটা আবার ইকুয়েশনাল। এখানে 2টা ক্রোমোজোম আছে, এখানেও 2টা ক্রোমোজোম লাগবে, এখানেও 2টা ক্রোমোজোম লাগবে। তার মানে কি এইবার কি ক্রোমোজোম না ভাঙে উপায় আছে? উপায় নাই, কারণ এটার থেকেই তো 4টা ক্রোমোজোম বানাইতে হবে আমাকে, সো অবশ্যই ভাঙতে হবে। আর নিউক্লিয়াস তো ভাঙতে হবেই, কারণ এই একটা নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াস তৈরি হইলে ভাঙতে হবে না? হবে। তার মানে দ্বিতীয় মিওসিস 2-তে নিউক্লিয়ার বিভাজন হয় একবার, আর ক্রোমোজোম ভাঙে একবার। তার মানে পুরাটা মিললাম, গোটা মিওসিসে নিউক্লিয়াস ভাঙে 2বার, আর ক্রোমোজোম এর বিভাজন হয় একবার। আর এটা যেহেতু মিওসিস প্রক্রিয়া, মাতৃকোষ ছিল একটা, অপত্য কোষ হইল কয়টা? 4টা। এবার মিওসিস 1 আছে, মিওসিস 2 আছে। মিওসিস 1-এর মধ্যেও ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস আছে, শুরু থেকে ক্যারিওকাইনেসিস। মিওসিস 2-এর মধ্যেও ক্যারিওকাইনেসিস আছে, সাইটোকাইনেসিস আছে, শুরুতে ক্যারিওকাইনেসিস 2 দেখে এখানে 2, 1 দেখে 1। এখন ইন্টারকাইনেসিস মানে কি? ইন্টারকাইনেসিস মানে 2টা ক্যারিওকাইনেসিসের মাঝের ধাপ। এই যে ক্যারিও 1, ক্যারিও 2, এই 2টার মাঝের ধাপটা হলো ইন্টারকাইনেসিস। মনে রাখবো, 2টা ক্যারিওর মাঝের ধাপ, 2টা সাইটোকাইনেসিসের মাঝের ধাপ না। একে তো
সাইটোকাইনেসিস খুব একটা গুরুত্বপূর্ণ না। আর তার উপরে ইন্টারকাই ক আছে না, এই জন্য ইন্টার অফ ক্যারিয়ন, ইন্টার ক্যারিয়ন, দুইটা ক্যারিয়নের মাঝখানে, এই জন্য সাইটোকাইনেসিস ওয়ানকেই বলা হয় ইন্টারকাইনেসিস, কারণ এইটাই দুইটার মাঝখানে আছে, দুই ক্যারিয়নের মাঝখানে হইল সাইটোকাইনেসিস ওয়ান, এই যে এইটা, এটার নাম ইন্টারকাইনেসিস। আমরা যে প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ এসব পড়ি, এসব কিসের ধাপ? ক্যারিওকাইনেসিস না সাইটোকাইনেসিস? এগুলি হলো নিউক্লিয়াসের বিভাজনের ধাপ। সাইটোপ্লাজমের বিভাজনের কোনো ধাপ নাই, সহজেই হয়ে যায়, ঠিক আছে, এত ঝামেলা নাই। এসবগুলি নিউক্লিয়াসে, তার মানে কি ক্যারিওকাইনেসিস ওয়ানেও এগুলি আছে, ক্যারিওকাইনেসিস টুতেও এগুলি আছে। মিওসিসের সময় কিন্তু প্রো মেটাফেজ বলতে কিছু নাই আবার, ঠিক আছে, ক্ষণস্থায়ী দশা যেটা প্রো মেটাফেজ ওইটা কিন্তু নাই মিওসিসে। সো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ওয়ানের সময় ওয়ান, টু এর সময় টু। এই প্রোফেজ ওয়ান আবার অনেকগুলি ধাপ, প্রোফেজ ওয়ানটা সবচেয়ে বড়, বাকি একটারও কিন্তু এত ধাপ নাই। লেফটে যাই ফাঁকা পেলে ডিপলি ডাক দিলে, মানে উপপর্যায় বলে মনে হয়, একটু পরেই দেখবো। ওই সবগুলি হইল প্রোফেজ ওয়ানে, প্রোফেজ ওয়ান, প্রোফেজ ওয়ান। ক্রোমোজোম এর বিভাজনের সাথে ডিএনএ অনুলিপনের সম্পর্ক কেমন? ক্রোমোজোম যখন একটা ভাঙে দুইটা হয়, তখন কি ডিএনএর দ্বিতন বা ডিএনএর অনুলিপন হয়? অবশ্যই হইতে হবে। কেন? কারণ ক্রোমোজোম ভাঙে দুইটা হইতেছে, যেই দুইটার গুণ সেম হইতে হইলে ক্রোমোজোমের ভিতরে কি থাকে? ডিএনএ থাকে। তার মানে একটা ক্রোমোজোমে যেই রকম ডিএনএ ছিল, ভাঙার পরেও সেরকমই হইতে হবে। এটা এমন না যে ভাঙতে ভাঙতে ক্রোমোজোম চিকন হইতেছে, চিকন কিন্তু হবে না, সেমই হবে। সো ডিএনএও বাড়তে হবে, ক্রোমোজোম বাড়তেছে এই জন্য ডিএনএও বাড়তে হবে। আচ্ছা, ক্রোমোজোম কি মিওসিস বিভাজনে, মানে সত্যিকারের মিওসিস, মানে সত্যিকারের হ্রাসমূলকে? এমনিতে আমাদের যে মিওসিস হয় সেটা তো একটা মিওসিস আর একটা মাইটোসিস মিলায়া হয়, কিন্তু আমি সেটা বলতেছি না, আমি বলতেছি সত্যিকারের হ্রাসমূলক বিভাজনে কি ক্রোমোজোম ভাঙে? না, ক্রোমোজোম ভাঙে না। তার মানে সত্যিকারের হ্রাসমূলক মানে মিওসিস ওয়ানে কি ডিএনএ দ্বিতন হয়? মিওসিস ওয়ানে হয় না। তবে যদি বলে ফুল মিওসিসে হয় নাকি, আমাদের দেহে বা অন্য কারো দেহে, জীবের দেহে যেই মিওসিস ঘটে সেই মিওসিসে কি ডিএনএর দ্বিতন হয়? হ্যাঁ হয়। কেন? কারণ মাইটোসিস তো হয়, মিওসিসের ভিতরেও মাইটোটিক পর্যায়ে তো একটা আছে, মিওসিস টু মাইটোটিক পর্যায়ে আছে। তার মানেই ক্রোমোজোম ভাঙে, আর ক্রোমোজোম ভাঙে মানেই ডিএনএর দ্বিতন হয়। তার মানে শুধু হ্রাসমূলকে ডিএনএ দ্বিতন হয় না, কিন্তু মিওসিসে হয়। কারণ মিওসিস তো শুধু হ্রাসমূলক না, মিওসিসের হ্রাসমূলকও আবার ইকুয়েশনালও, মিওসিস টু ইকুয়েশনাল। এই মিওসিস টুতেই মূলত ডিএনএ দ্বিতনটা হয়। কিন্তু ঝামেলা হইল, আমরা শিখলাম মিওসিস টুতে ডিএনএ দ্বিতন হয়, কিন্তু যদি বলে কোথায়, মানে কখন, এই পর্যায়গুলোর মধ্যে কখন ডিএনএর অনুলিপনটা হয়? ডিএনএ অনুলিপনটা হয় তিনটা না, দুই ধরনের কথা লেখা আছে। এক জায়গায় লেখা আছে প্রোফেজ ওয়ানের পূর্বে। আমরা কিন্তু মিওসিস টুতে প্রোফেজ টু পড়ছি, মিওসিস টুতে ডিএনএ অনুলিপন হয়, কিন্তু অনুলিপনটা আগেই হয়ে যায়, ঠিক আছে, প্রয়োজন হয় এই জায়গায় মুখস্থ রাখবো। প্রোফেজ ওয়ানের পূর্বে হয়, হয়তো দুইটা কথা লেখা আছে, প্রোফেজ ওয়ানের পূর্বে বা আরেকটা কি জানি আছে, লেপ্টোটিনে বা প্রোফেজ দশায়। তিনটা, প্রোফেজ ওয়ানের পূর্বে এই বই লেখা আছে, প্রোফেজ দশায় এটাও এই বই লেখা আছে। প্রোফেজ মনে রাখবো, প্রোফেজ দশায়ও হইতে পারে, প্রোফেজ ওয়ানের পূর্বেও হইতে পারে, প্রোফেজ ওয়ানের আগে বা প্রোফেজ দশায়। প্রোফেজ টু এর আগে না, কিন্তু সাবধান, মনে হইতে পারে টু এর আগে, কারণ
মিওসিস 2 এ যেহেতু দ্বিতন হয় তার মানে 2 এর আগে লাগবে, না 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 ভুল, 1 এর আগে, 1 এর আগে বা প্রোফেজ দশায় বা সত্যিকারে হলো লেপ্টোটিনে, প্রোফেজ 1 এর লেপ্টোটিন, এই যে লেপ্টায় গেছে, যেখানে লেপ্টায় যায় সেখানে। এই যে ডিএনএ এর দ্বিতন হয় প্রোফেজ 1 এর পূর্বেই, দ্বিতন মানেই অনুলিপন বা রেপ্লিকেশন। এই অধ্যায়ে 3টা গুরুত্ব আছে, মায়োসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব আর ক্রসিং ওভারের। মায়োসিসটা পুরোটা পড়ব আর মাইটোসিসটা পড়ব না, দেখা রাখবো কয়েকটা জিনিস, যেগুলি জানি না সেই সব হবে মাইটোসিসের, ঠিক আছে। আর ক্রসিং ওভারেরটা নতুন করে পড়ব। মায়োসিসেরটা মনে রাখি, মায়োসিস মায়া মানে মা, মায়া অভিপ্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের ধ্রুবকে গেল, অভিপ্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের ধ্রুবকে গেল। অভি মানে 5 নাম্বারটা, অভিব্যক্তি। প্রজাতির মানে প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা। এই স্বকীয়তা বললেই কিন্তু, স্বকীয়তা দেখলেই কিন্তু আবার মাইটোসিস দেওয়া যাবে না, ঠিক আছে। প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা হলো মিওসিস। বৈচিত্র্য মানে বৈচিত্র্যের সৃষ্টি করা, স্বকীয়তাও ঠিক রাখে আবার বৈচিত্র্য সৃষ্টি করে। জন্য দিয়ে আবার 2টা, জন্য দিয়ে জননকোষ সৃষ্টি, এটা কিন্তু বুঝলে পারা যাবে। জননকোষ মানে কি? শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি হয় কীভাবে? হ্রাসের মাধ্যমে। কেমনে? 2n থেকে n এর মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি হয়, কারণ মাতৃকোষ হলো 2n আর জননকোষ শুক্রাণু ডিম্বাণুগুলি n। 2n থেকে n হয়েছে মানে কি? কমছে, মানে হ্রাসমূলক। জননকোষ সৃষ্টি। আর আরেকটা আছে জনুক্রম, জন্য মেন্ডেলের কাছে গেল। মেন্ডেল হইল মেন্ডেলের সূত্র, মেন্ডেলের কাছে না, মেন্ডেল ধ্রুবকে গেল। ধ্রুব মানে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। ধ্রুব মানে কি ধ্রুব থাকবে? ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকবে। এখন যদি বলে ক্রোমোজোমের সমতা রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা বললে বুঝবো মাইটোসিস। এখানে কিন্তু ঝামেলা রাখতে পারে। ধ্রুব হইল মিওসিস, মানে মায়া হলো ধ্রুব, মায়া ধ্রুব। আর সমতা রাখে ইকুয়েশনাল। এই জননকোষের জায়গায় 2টা আসতে পারে, 2টা জায়গায় ঝামেলা রাখতে পারে। যদি আসে জননাঙ্গ সৃষ্টি, জননাঙ্গ কি ভাই? জননাঙ্গ হলো অঙ্গ, জননাঙ্গ একটা অঙ্গ সৃষ্টি করে কে? অঙ্গ সৃষ্টি করে মাইটোসিস। মিওসিস কখনোই অঙ্গ সৃষ্টি করে না। মিওসিস ছোট জিনিস সৃষ্টি করে, মানে শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি করে। আর একটা জননাঙ্গ সৃষ্টি বা জননাঙ্গের বৃদ্ধি বা জননকোষের বৃদ্ধি বললেও মাইটোসিস, কারণ মিওসিস কখনোই বৃদ্ধি করে না, মিওসিস কখনোই বৃদ্ধি করবে না। গেল দিয়া গ্যামিট সৃষ্টি। গ্যামিট মানে কি? জননকোষ সৃষ্টি মানেই গ্যামিট সৃষ্টি। আর যদি বলে বংশবৃদ্ধি, হ্যাঁ, বংশবৃদ্ধিতে মিওসিস লাগে, কারণ বংশবৃদ্ধিতে তো শুক্রাণু ডিম্বাণু লাগবে। শুক্রাণু ডিম্বাণু ছাড়া বংশবৃদ্ধি কেমনে হবে? এই জন্য বংশবৃদ্ধিতে মিওসিস লাগে, ঠিক আছে। কিন্তু জননাঙ্গের বৃদ্ধি বা কোষের বৃদ্ধি এইসবে মিওসিস লাগে না, বংশবৃদ্ধিতে লাগে। গেল দিয়ে গ্যামেট সৃষ্টি, বংশবৃদ্ধি। যেমন একবার বলে ফেলাই, অভিব্যক্তি, প্রজাতির মানে প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা। অভিপ্রজাতির বৈচিত্র্য রক্ষা করা, মানে স্বকীয়তা রক্ষা করে, বৈচিত্র্য সৃষ্টি করে। জন্য দিয়া জননকোষ সৃষ্টি, জন্য দিয়া জনুক্রম। জন্য মেন্ডেলের সূত্র, ধ্রুবক হলো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। গেল দিয়া গ্যামেট সৃষ্টি, গেল দিয়া বংশবৃদ্ধি। শেষ। ক্রসিং ওভারের গুরুত্ব এবং তাৎপর্য। ক্রসিংকে এখন থেকে আর ক্রসিং বলবো না, বলবো কি? ক্রজিং। ক্রসকে বলবো ক্রজ, মানে ক্রজ অনেকগুলি যাওয়া। তবে বাদেও একটা পার্থক্য আছে, মানে একটা ব্যতিক্রম আছে, অন্য ছাড়া একটা আছে। ওইটা কোনটা? ওইটা হইল নতুন প্রকরণ সৃষ্টি। মনে রাখবো প্রো দিয়া,
ক্রসের যেরকম ক্র আছে ক্র প্রো মানে নতুন প্রকরণ সৃষ্টি করে ক্রসিং ওভারের মাধ্যমে। চিন্তা করলে বোঝা যায় ক্রসিং ওভার মানে কি, একটার থেকে একটা আগে ক্রস হয়ে যায়, ক্রসের মাধ্যমেই তো নতুন প্রকরণ সৃষ্টি হবে, তাই না? আর বাকি সব জালিয়া কী? এক নম্বরে আছে জিনগত পরিবর্তন, জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন, জীব বৈচিত্র্য, যা আসে বৈচিত্র্য লেখা না, এই বৈচিত্র্য মানেই জীব বৈচিত্র্য, সৃষ্টিকুলে মানে জীবে আসে বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, এই যে প্রকরণ পড়লাম। তারপরে প্রজনন বৃদ্ধা, জিনের রেখাকার বিন্যাস, আর জিনের অবস্থান নির্ণয়, জিনের অবস্থান নির্ণয়, ক্রোমোজোম ম্যাপিং, জেনেটিক ম্যাপ, ক্রোমোজোম ম্যাপ, ক্রসিংয়ে ক্রোমোজোম ম্যাপ, এটা মনে রাখবো। ক্রোমোজোম ম্যাপিং, প্রকরণ সৃষ্টি, ক্রসিং ওভার। আর যে দিয়ে জিনের অবস্থান নির্ণয়, জেনেটিক ম্যাপ নির্ণয়, জিনের জিন বিন্যাস বা জেনেটিক ভ্যারিয়েশন, জিন বিন্যাস সব করা যায়। কোষ চক্র ও ইন্টারফেজ। চক্র মানে হলো চাকা, কোষ চক্র একটা চক্রাকারে ঘুরে। কি নিয়ে মানে কোন ধাপ, কোন কাজ চক্রের মাধ্যমে চলে, কোষ চক্রের মাধ্যমে কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজনের মাধ্যমে আবার দুইটা কোষ সৃষ্টি হয়। তার মানে বিভাজনের পরে আবার সৃষ্টি হইল, বড় হইল, বিভাজিত হয়ে গেল, বাস আবার সৃষ্টি হয়ে গেল, এমনি চলতে থাকে, বলা হয় সেল সাইকেল। কোষ চক্রের প্রস্তাব করেন কে? দুইজন, হাওয়ার্ড আর পেল্ক। মনে রাখবো চক্রে মানে চাকা হাওয়া পেলো, হাওয়ার্ড পেল্ক চক্র। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কতটি কোষ থাকে? টি বললে লিখবো 10 to the power 14, মানে 10 to the power ভালোবাসা, কোষ মানেই ভালোবাসা, 14। আর যদি বলে কত ট্রিলিয়ন, তাইলে হবে 100 ট্রিলিয়ন কোষ। মিলিয়ন না বিলিয়ন না, ট্রিলিয়ন, 100 ট্রিলিয়ন। কোষ বিভাজনের জন্য কিছু অভ্যন্তরীণ এবং বাহ্যিক সিগন্যাল প্রয়োজন হয়। কিছু কোষ দ্রুত বিভাজিত হয়। কে দ্রুত হয়? ভ্রূণের কোষ দ্রুত হয়, ভ্রূণ। আর মূলকাণ্ডের মেরিস্টেম কোষ মানে ভাজক টিস্যুর কোষ, মূলকাণ্ডের মেরিস্টেম। কেমনে বুঝবো? মেরিস্টেম তাড়াতাড়ি হয় তো বোঝাই যায়, খুব দ্রুত হয়। আবার ভ্রূণও দ্রুত হয়, কেন? 9 মাসের মধ্যে পিচ্ছি একটা জাইগোট থেকে এত বড় একটা বাচ্চা হয়ে যায়, তাই না? 9 মাসের মধ্যে পেটের ভিতরে, তার মানে খুব দ্রুত হয়। কিন্তু কিছু কোষ আছে কখনোই বিভাজিত হয় না। কে? পেশির কোষ বিভাজিত হয় না, মনে রাখবো। পেশির কোষ বড় হয় না, মানে একটা কোষ ভাঙে না, তবে কোষের সংখ্যা বৃদ্ধি পাইতে পারে, কোষ বাড়তে পারে, কিন্তু পেশি কোষ বিভাজিত হয় না। মনে রাখবো। মাসেল হয় না, ঠিক আছে? নো মাসেল, এমনি মনে রাখবো। পেশি কোষ হয় না, স্নায়ু কোষ হয় না। স্নায়ু কোষ বিভাজিত হইলে মাথার আস্তে বড় হয় না। আমাদের পেশিও বড় হয় না, আমার পেশি কোষ, ঠিক আছে? আর উদ্ভিদের স্থায়ী কোষ, আরে নামেই স্থায়ী, বড় হবে কেমনে? আর লোহিত রক্তকণিকা, লোহিতটা বড় হয় না কোনো সময়, রক্ত বড় হয় না, ঠিক আছে? লোহিত মানে রক্ত, ধরে রাখবো, রক্তটা বড় হয় না। রক্ত তো সবগুলি আছে, মনে রাখবো। রক্ত বড় হয় না, রক্ত বাড়ে না। রক্ত, পেশি, স্নায়ু, স্থায়ী কোষ বড় হয় না। কোষচক্র কয়টা প্রধান ধাপে বিভক্ত? কোষচক্রের প্রধান ধাপ হলো দুইটা। কি? একটা হইল মাইটোটিক ফেজ, মানে যেই ফেজে মাইটোসিস হয়, মানে বিভাজনটা যেই ফেজে হয় সেটা একটা। আর বাকি পুরোটা হলো ইন্টারফেজ বলতে কি বোঝায়? দুইটা মাইটোসিসের মাঝখানের অবস্থাটা হলো ইন্টারফেজ। তার মানে একটা কোষ চক্রে দুইটা ধাপ, একটা হলো মাইটোসিস ফেজ, আর এই পুরাটা হলো ইন্টারফেজ। সেই ইন্টারফেজকে আবার 3টা ভাগে ভাগ করা যায়: G1,
শুরুতে 1 G1, তারপরে S, তারপরে G2, এই ডান দিক থেকে শুরু, ঠিক আছে? এমনি চলবে, ঘড়ির কাঁটার দিকে ধরে রাখবো। G1 এর পরে S, তারপরে G2, ঘড়ির কাঁটার দিকে ধরবো। মাইটোসিস হয় কত % সময়? মাইটোসিস হয় 5 থেকে 10%, অনেক কম সময়। মাইটোসিস দশাটা ছোট দশা, ঠিক আছে? পাদ দশা, 5 থেকে 10। আর 5 থেকে 10 হইলে ইন্টারফেস কত? 90 থেকে 95। এই 90 থেকে 95 মিলাইতে হবে, এভাবে গুনবো না, ঠিক আছে? এমনি মুখস্থ করব। এমনিতে আমরা ঘড়ির কাঁটার দিকে আসি, কিন্তু এবার উল্টা যাব। কেমনে? 10-20, G2-তে লিখবো 10-20, G2-তে 10-20 লিখলাম। তারপর এসেও লিখলাম 30, G1-এও 30, 10-20, 30-30। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো S, এবং সবচেয়ে বড়ও। এই জন্য এটা হবে 30 থেকে 50, আর এটা হবে 30 থেকে 40। G1 30 থেকে 40, তার মানে ঘড়ির কাঁটার উল্টা দিকে লেখা শুরু করব। 10-20, 30-30 দুইটাতে। একটা 30 থেকে 40 আর 30 থেকে 50, কোনটা 40? G1 হলো 40 আর S হলো 50। কোনো নির্দিষ্ট একটা সময়ে অধিকাংশ কোষই কোন পর্যায়ে থাকে? অধিকাংশ কোষ থাকে ইন্টারফেস পর্যায়ে, কারণ এই পর্যায়টাই বড়, তার মানে অধিকাংশ কোষ এই পর্যায়েই থাকবে। আর অল্প সংখ্যক কোষ থাকে মাইটোসিস পর্যায়ে। সেল সাইকেলটা একটি ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। যদি বলে কী দ্বারা নিয়ন্ত্রিত হয়, বলতে হবে জেনেটিক প্রোগ্রাম, জেনেটিক প্রোগ্রাম। তবে এইখানে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে একজন, বা বাহ্যিক উদ্দীপনা প্রদান করা হয়। অভ্যন্তরীণটা কে করে? অভ্যন্তরীণটা করে সাইক্লিন সিডিকে, সাইক্লিন সিডিকে। আচ্ছা, সেল সাইকেলের অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন প্রোটিন, সাইক্লিন সিডিকে যৌগ। আর বাহ্যিকটা করে কারা? দুইজন বাহ্যিক, জিএফ বাইরের থেকে খোঁচায়, আর হরমোন বাইরের থেকে খোঁচায়। বাহ্যিক দেয় জিএফ, মানে গ্রোথ ফ্যাক্টর, আর বিভিন্ন হরমোন। গ্রোথ ফ্যাক্টর যেহেতু বাহ্যিক দেয়, তাহলে দুইটা দৃশ্যকল্প পড়ি। আমাদের দেহের কোনো স্থান কাইটা গেল, তাহলে কে কাজ করা শুরু করবে? অনুচক্রিকা, প্লেটলেট। কি কাজ করা শুরু করবে? সে গ্রোথ ফ্যাক্টর তৈরি করবে, যাতে আশপাশের কোষ বিভাজিত হয়ে ক্ষতস্থান জোড়া লাগায়। কি তৈরি করবে? গ্রোথ ফ্যাক্টর তৈরি করবে, মানে একটা বাহ্যিক উদ্দীপনা দিবে। আবার আমাদের দেহে ইমিউন সিস্টেমের জন্য দরকারি কোষসমূহ বিভাজিত হওয়ার জন্য গ্রোথ ফ্যাক্টর তৈরি হবে। কে করবে? শ্বেত রক্তকণিকা। তার মানে শ্বেত রক্তকণিকাও গ্রোথ ফ্যাক্টর তৈরি করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার জন্য, আর অনুচক্রিকাও গ্রোথ ফ্যাক্টর তৈরি করে কাটা স্থান বন্ধ করার জন্য। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস পড়তে হবে। লোহিত রক্তকণিকা এর সংখ্যা বৃদ্ধি কিভাবে হয়? এইখানে কে তাকে বাহ্যিক উদ্দীপনা দেয়? বাহ্যিক উদ্দীপনা দেয় এরিথ্রোপোয়েটিন। এরিথ্রোপোয়েটিন তৈরি করে কে? কিডনি তৈরি করে। কিডনি মানে বৃক্ক এরিথ্রোপোয়েটিন তৈরি করে। সেই এরিথ্রোপোয়েটিনটা এটা খোঁচা মারে কাকে? রেড বোন মেরো, মানে বোন মেরোকে খোঁচা মারে। তারপরে বোন মেরোর থেকে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এর সংখ্যা বৃদ্ধি ঘটে। তার মানে আজব ব্যাপার, বৃক্ক একটা জিনিস তৈরি করলো, সেই জিনিসটা আইসা পড়লো হাড়ের বোন মেরো, মানে অস্থিমজ্জায় এসে পড়লো, সেখান থেকে পরে লাল লোহিত রক্তকণিকা তৈরি হইল। এখানে লেখা আছে কোষচক্র নিয়ন্ত্রিত হয় কি দ্বারা? জেনেটিক প্রোগ্রাম দ্বারা। প্রোগ্রাম একটা প্রোগ্রাম করা আছে। কি প্রোগ্রাম? জেনেটিক প্রোগ্রাম। সেই প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয়। পরে আবার লেখা আছে কোষচক্রের নিয়ন্ত্রক হইল সাইক্লিন প্রোটিন এবং সিডিকে। তার মানে সাইক্লিন প্রোটিন এবং সিডিকে দুইটা জিনিস। সাইক্লিন হলো প্রোটিন, আর সিডিকে হইল একটা, সিডিকে ধরলাম অন্য কিছু একটা, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ হইলো এনজাইম বা যৌগ কিছুটা হইতে পারে, যাই হোক। সিডিকে হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট
কাইনেজ। নিয়ন্ত্রক বললে দুইজন, নিয়ন্ত্রক বললে দুইজন, আর দুজনের নাম। আর যদি বলে কি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে বুঝবো প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রোগ্রাম তো কারো নাম না, নিয়ন্ত্রক বললে নাম বলবো, আর নিয়ন্ত্রিত হয় বললে প্রোগ্রাম বলবো। আর অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় সাইক্লিন সিডিকে যৌগ একসাথে। সাইক্লিন প্রোটিন সিডিকে এমনি না, অভ্যন্তরীণ দেয় একসাথে, অভ্যন্তরীণ একসাথে, অভ্যন্তরীণ একসাথে, সাইক্লিন সিডিকে যৌগ। ইন্টারফেজ, ইন্টারফেজ পর্যায়টা বেশ দীর্ঘ। ইন্টারফেজ অবস্থায় কোষের নিউক্লিয়াসকে কি বলা হয়? বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। কারণ ইন্টারফেজ অবস্থায় কিন্তু বিভাজিত হয় না, নিউক্লিয়াস ভাঙে না, নিউক্লিয়াসের মধ্যে বিপাক হয়, এই জন্য একে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। মাইটোটিক ফেজ বা এম ফেজকে সুসম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয় কোন ধাপে? ইন্টারফেজ অবস্থায়। তবে যদি আরও স্পেসিফিক বলা হয় তাহলে বলতে হবে G2-তে, কারণ মাইটোসিসের আগে, মাইটোটিক ফেজের ইমিডিয়েট আগে হইল G2, এই জন্য G2-তে করা হয় মাইটোটিক ফেজের G2 উপপর্যায়। এগুলো তো উপপর্যায় বলে, ইন্টারফেজ হলো পর্যায়, আর এগুলি হলো উপপর্যায়। এগুলিতে করা হয়, G2-তে করা হয় মাইটোসিসের সকল কাজ। আর এইখানে যেহেতু এস দশায় যেহেতু ডিএনএ রেপ্লিকেশন হয়, এই জন্য ডিএনএ রেপ্লিকেশনের জন্য সব কাজ করা হয় কোন উপপর্যায়ে? তাহলে বলবো G1 দশায়, কারণ G1-এর পরে এসের পরে G2, G2-র পরে আবার এর মাধ্যমেই একটা চক্র শেষ, আবার G1 থেকে আরেকটা চক্র শুরু, আমরা চিন্তা করব। তবে এখানে লেখা আছে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয় ইন্টারফেজ অবস্থায়, পর্যায়ে উপপর্যায়ে যায় নাই, তাই না? ইন্টারফেসকে 3টা উপপর্যায়ে ভাগ করা হয়, তার মানে G1, S, G2 এগুলি হলো উপপর্যায় বা দশা, উপপর্যায় বা দশা। টার্গেট কোষ মানে যেই কোষটা বিভাজিত হবে সেই কোষের কোথায় বিশেষ ড্যাশ এর সাথে ড্যাশ সংযুক্ত হয়ে কোষ চক্র শুরু করার নির্দেশ দেয়। টার্গেট কোষের রিসেপ্টরে বা রিসেপ্টর সারফেসে, দুঃখিত, টার্গেট কোষের সারফেসে মানে গায়ে, টার্গেট কোষের গায়ে বিশেষ রিসেপ্টর প্রোটিনের সাথে, রিসেপ্টর প্রোটিনটা থাকে গায়ে, রিসেপ্টর সে রিসিভ করে, কি রিসিভ করে? জিএফকে রিসিভ করে, মানে গ্রোথ ফ্যাক্টরকে রিসিভ করে। জিএফ কিন্তু বাহ্যিক উদ্দীপনা দেয়। জিএফ যখনই টার্গেট কোষের রিসেপ্টর প্রোটিনে যায় তখনই কোষ চক্র শুরু হয়ে যায়। শুরুতেই মানে একদম G1 উপপর্যায়েই কোনটা নির্ধারণ করা হয় যে কোষটা আর বিভাজিত হবে নাকি? G1 যেহেতু শুরু, এই চক্রের মধ্যে G1টাই শুরু ধরা হয়, কারণ এম ফেজে বিভাজিত হয়ে গেলেই একটা বিভাজন শেষ, এরপর থেকে আবার G1 শুরু। এই জন্য G1-এই ঠিক করা হয় যে সে বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে নাকি। যে কোষটি আর বিভাজিত হবে না তা আসলে আমৃত্যু, আমৃত্যু G1 উপপর্যায়েই আবদ্ধ থেকে যায়। কিন্তু এখানে আবার 1 সপ্তাহ বা 1 বছর এটাও লিখছে, 1 সপ্তাহ, এরপর মাস নাই, সপ্তাহের পর 1 বছর, সপ্তাহ বছর, সব বা আমৃত্যু, আসলে আমৃত্যু থাকবে। G1-এর প্রথমে ড্যাশ নামক একটি প্রোটিন তৈরি হয়, সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়, কারণ সেল সাইকেলের শুরু হয়েছে এখানে, সাইকেলের শুরুতেই সাইক্লিন এসে পড়বে। সাইক্লিন নামের এক প্রোটিন তৈরি হয় যা ড্যাশের সাথে যুক্ত হয়। সাইক্লিন যুক্ত হয় সিডিকে এর সাথে, সিডিকে মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সিডিকে ড্যাশ নিয়ন্ত্রণ করে, সিডিকে কি নিয়ন্ত্রণ করে? ফসফোরাইলেশন। আচ্ছা, ফসফোরাইলেশন মানে কি? ফসফোরাইলেশন মানে হইল ফসফেট যুক্ত করার প্রক্রিয়া, মানে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট ইকুয়াল টু এটিপি। এই ফসফেট যুক্ত করার প্রক্রিয়া মানে ফসফোরাইলেশন। মনে রাখবো সিডিকে
সিডি মানে সিডি মানে কম্প্যাক্ট ডিস্ক অনেক সময় ডিভিডিতে ঢুকাইলে ফসফস করে, তাই না, শব্দ হয়, সিডি ফসফস করে, সিডি ফসফস করে, সিডি ফসফস করে। এ সময় অন্যান্য প্রোটিন, আরএনএ, ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়। তার মানে ওই যে বললাম না, এরপরেই যেহেতু এস ধাপের সব কিছু তার আগে তৈরি হবে, তার মানে ডিএনএ রেপ্লিকেশনের সব কিছু তৈরি হবে। কিন্তু ডিএনএ রেপ্লিকেশনের জন্য তৈরি তো হবে, এছাড়া আরএনএ প্রোটিনও আছে। ডিএনএ রেপ্লিকেশন, আরএনএ প্রোটিন, আরএনএ প্রোটিন, ডিএনএ আরএনএ প্রোটিন, ডিএনএ আর এনএ প্রোটিন একসাথে মনে রাখবো। এই ডায়াগ্রামটা একটু দেখে নিব, ভালো আছে। এস এস মানে হলো সিনথেসিস, মানে তৈরি। সিনথেসিস মানে তৈরি, কি তৈরি? ডিএনএ মানে আরও ডিএনএ তৈরি, ডিএনএ রেপ্লিকেশন করে এস, এটাই তার প্রধান কাজ। ডিএনএ অণু কিভাবে বিভক্ত হয়ে দুইটা ডিএনএ অণু তৈরি করে? অনুদৈর্ঘ্য না প্রস্থ? দৈর্ঘ্যে। ডিএনএও দৈর্ঘ্যে ভাঙে, ঠিক আছে, ক্রোমোজোম দৈর্ঘ্যে ভাঙে ক্রোমাটিডে রূপান্তরিত হওয়ার সময়, আবার ডিএনএও দৈর্ঘ্যে ভেঙে দ্বিতন্ত্রী দুইটা ডিএনএ তৈরি করে। ডিএনএর সাথে ড্যাশও সংশ্লেষ হয় হিস্টোন প্রোটিন, কারণ ডিএনএকে কুণ্ডলিত করে হিস্টোন প্রোটিন, তাই না? ডিএনএ শুধু বাড়লো, হিস্টোন প্রোটিন বাড়লো না, তাতে ডিএনএরা সরল হয়ে যাবে, এই জন্য ডিএনএর সাথে হিস্টোন প্রোটিনও সংশ্লেষ হয়। G2 ফেজ মনে রাখবো, G2 ফুল ফর্ম কি? গ্যাপ 2, G1 এর গ্যাপ 1। এই G2 ফেজটা হইল ড্যাশ এ প্রবেশ করার প্রস্তুতি পর্যায়, এম ফেজ। এই যে বললাম না, G2-র পরেই এম, যদি এভাবে লেখা আসে এম ফেজে প্রবেশ করার প্রস্তুতি পর্যায়, প্রবেশ করার প্রস্তুতি, তাহলে বুঝবো G2। আর যদি বলে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয় তোমার ইন্টারফেজ অবস্থায়, আর প্রস্তুতি পর্যায়, উপপর্যায় কিন্তু বলবে না, তাও G2 দিতে হবে। এটা কিন্তু ট্রিকি কোশ্চেন। মাইটোটিক ফেজে প্রবেশ করার প্রস্তুতি পর্যায়ে বললে G2। এই উপপর্যায়ের প্রধান কাজ কি? প্রধান কাজ হইল ড্যাশ গঠনকারী পদার্থ সংশ্লেষ করা, মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষ করা। কেন মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষ করবে? কেন? কারণ মাইক্রোটিউবিউল দেয়া স্পিন্ডল যন্ত্র তৈরি করা হয়, আর স্পিন্ডল যন্ত্র ছাড়া মাইটোসিস হবে না। এখন মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ কি? মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ হলো সেন্ট্রোজোম। এই জন্য এই ধাপে একটা সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোম তৈরি হয়। তার মানে একটু ভালো করে মনে করি, মাইটোটিক ফেজে স্পিন্ডল যন্ত্র লাগবে, স্পিন্ডল যন্ত্র তৈরি করতে মাইক্রোটিউবিউল লাগবে, আর মাইক্রোটিউবিউল তৈরি করতে সেন্ট্রোজোম লাগবে। তার মানে মনে রাখবো, সেন্ট্রি মাইক্রোতে বসে যন্ত্র তৈরি করে, সেন্ট্রি কিন্তু সেন্ট্রিওল না, সেন্ট্রোজোম মাইক্রোটিউবিউল স্পিন্ডল যন্ত্র লাগে যেহেতু মাইটোটিক ফেজে, এই জন্য স্পিন্ডল যন্ত্র তৈরির জন্য মাইক্রোটিউবিউল গঠন করবে গ্যাপ 2 ফেজে। কথা, এই জন্য একটা সেন্ট্রোজোম দুইটা সেন্ট্রোজোম হয়ে যায়, সেন্ট্রোজোম বাড়ে, বেশি সেন্ট্রোজোম বেশি মাইক্রো তৈরি করে, বেশি মাইক্রো বেশি স্পিন্ডল যন্ত্র তৈরি করবে। আবার বিভাজন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় এটিপিও তৈরি হয় এখানে। সাবধান, ফসফোরাইলেশন হয় সিডিকেতে, মানে গ্যাপ 1-এ, কিন্তু বিভাজন প্রক্রিয়ার জন্য এটিপি, বিভাজন প্রক্রিয়া বলছে না, তার মানে বিভাজন প্রক্রিয়ার জন্য এটিপি তৈরি হয় গ্যাপ 2-তে। যদি বিভাজন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি না লেখে, তাহলে কিন্তু এখানে কোথাও লেখা নাই যে
এটিপি তৈরি হয় লেখা নাই, ফসফোরাইলেশন কথা এখানে লেখা আছে, কিন্তু এটিপি তৈরি হয় এটা লেখা নাই। কিন্তু আসলে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে মানেই এটিপি তৈরি হয়, ঠিক আছে, কিন্তু যদি বিভাজন নাও লেখে তাও বুঝতে হবে এটিপি হইল গ্যাপ টুতে, AT2 এটিপি টুতে, এটিপি টুতে, T2 এটিপি টুতে। G2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে হলে ড্যাশ লাগে, G2 থেকে মাইটোসিসে ঢুকতে চাইলে লাগে MPF, মানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, মানে যে বিভাজিত হবে মাইটোটিক ফেজে গিয়ে তো কেউ বিভাজিত হবে, তাই না? যে বিভাজিত হবে তাকে আগে ম্যাচিওর্ড হইতে হবে, এই জন্য ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর লাগবে, তাছাড়া সে মাইটোটিকে ঢুকতে পারবে না এবং বিভাজিতও হইতে পারবে না। এই জন্য এইখানেও কিছু পরিমাণ কোষ এই উপপর্যায়েও আটকা পড়ে, তার মানে গ্যাপ মানে কি, একটা গ্যাপ পড়ে যায়, এই দুই গ্যাপেই আটকা পড়ে, ঠিক আছে। তবে গ্যাপ টুতে আটকা পড়ে কিছু পরিমাণ, গ্যাপ টুতে কিছু পরিমাণ আটকা পড়ে, তার মানে বাইরে একটা চাকনি আছে, ভিতরে আরেকটা চাকনি আছে, বাইরের চাকনি বেশিরভাগগুলো আটকায় দেয়, ভিতরের চাকনিতেও কিছু আটকায়, যারা আর কখনোই বিভাজন পর্যায়ে প্রবেশ করবে না। কোষচক্রের নিয়ন্ত্রক, নিয়ন্ত্রক বললে নাম বলবো, CDK আর সাইক্লিন প্রোটিন। সাইক্লিন প্রোটিন কয় প্রকার? সাইক্লিন প্রোটিন 4 প্রকার। সাইক্লিন প্রোটিন হইল 4 প্রকার। এর মধ্যে চারটা ড্যাব দিয়ে মনে রাখতে পারি, আবেদ দিয়েও মনে রাখতে পারি, কিন্তু ডি কি করে, ডি ডিরেকশন দেয়, ডিরেকশন দেয় মানে একটাকে আরেক পর্যায়ে নেওয়া যায়, G1কে এসে নেওয়া যায়, এসকে G2তে নেওয়া যায়, মানে ডিরেকশন দেয়, ভালো। ডি এবার ই কি করে, ই প্রস্তুত করে, ই আর এ দুইটাই রেপ্লিকেশনের জন্য কাজ করে, EA DEAB DEAB EA দুইটাই রেপ্লিকেশনের কাজ করে, এ করে দুইটা কাজ, অ্যাক্সিলারেশন অ্যান্ড অ্যাক্টিভ, সক্রিয় করে আর ত্বরান্বিত করে, আর ই করে প্রস্তুত, ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করে, আর এ রেপ্লিকেশনের জন্য রেপ্লিকেশনকে ত্বরান্বিত সক্রিয় করে, আর বি কাজ করে হইল এম ফেজে, মনে রাখবো MB মাইটোটিক ফেজে বি মানে MB মেগাবাইট, MB বি কাজ করে বি কাজ করে মাইটোটিক ফেজে, কি কাজ করে, স্পিন্ডল তৈরি সহ, মানে স্পিন্ডল যন্ত্র তৈরি সহ সব কাজ করে, MB মানে মেগাবাইট মাইটোটিক ফেজে বি কাজ করে। আচ্ছা, প্রস্তুত ই দিয়া কি হয় দেখতেছি, তার মানে আবেদ দিয়ে মনে রাখতে পারি, ডি দিবে ডিরেকশন, এ দিবে অ্যাক্সিলারেশন অ্যান্ড অ্যাক্টিভ AB, বি দিবে MB, ডি দিবে ই দিবে প্রস্তুত, প্রস্তুত। ই আর এ কিন্তু এস দশায় কাজ করে, আর ডি এক দশা থেকে 8 দশায় নেওয়া যায়, আর বি কাজ করে মাইটোটিক ফেজে, ঠিক আছে। কোনো একটা ডিমের প্রোটিন সংশ্লেষ করতে গিয়ে কেউ একজন দৈবক্রমে বা অপ্রত্যাশিতভাবে ড্যাশ প্রোটিন পান। কোন প্রোটিন পান? সাইক্লিন প্রোটিন। কিসের ডিম? সি আরচিন, মনে রাখবো, সি সাইক্লিন সি আরচিন এর ডিম সাইক্লিন প্রোটিন পান কে? টিমোথি হান্ট, মানে সে হান্ট করতেছিল, সে শিকার করতেছিল, ঠিক আছে, শিকারের সময় সে একটা সি আরচিনের ডিম পাইছে, সে শিকার করতে গেছিল, শিকার করতে গিয়ে একটা সি আরচিনের ডিম পাইছে, ওখানে সাইক্লিন প্রোটিন আবিষ্কার করছে, এবার সে নোবেল প্রাইজ পাইছে। যাই হোক, তারপরে কোষচক্র শুরু করে এরকম একটা জিন পান কে? কোষচক্র শুরু করে এরকম একটা জিন পান হার্টওয়েল, মানে তার হার্ট ছিল ভালো,
এই জন্য সে কোষচক্র শুরু করার জিন পাইছে। কোষচক্র শুরু করার জিনিসটা পজিটিভ, এই জন্য ওয়েল হার্টের মানুষরা এটা করতে পারে। তবে কোন কোষে পাইছিল? ইস্ট কোষে। এই দুইজনই ইস্ট কোষে পাইছে, পরেরটাও ইস্ট কোষে, দুইটাই ইস্ট কোষে। ইস্ট 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 মানে পূর্ব দিকের কোষ। পূর্ব দিক দিয়ে সূর্য উঠে, ভালো দিক, এই জন্য পূর্ব দিকের কোষ, ইস্ট কোষ। আর কে কোষচক্র বন্ধ করার জিন বা সময়ের আগেই কোষ বিভাজন শুরু করার জিন পান? কোষচক্র বন্ধ করা ধরবো নেগেটিভ কাজ, আবার সময়ের আগে কোষ বিভাজন শুরু হওয়াও ধরলাম নেগেটিভ কাজ। তার মানে নেগেটিভ কাজ এন, নেগেটিভ মানে এন, এই জন্য নার্স, NURSE, নার্সটা নেগেটিভ কাজ। নার্স এন, নার্স নেগেটিভ। নার্স সেও অন্য ধরনের প্রজাতির ইস্টে এমন জিনের সন্ধান পান যা কোষচক্র বন্ধ করে বা সময়ের আগে কোষ বিভাজন করে। ভালো। জীবের জীবনে ইন্টারফেজের গুরুত্ব রিডিং পড়লেই হবে, নতুন কিছুই নাই এখানে। মানে সব এই 3টা ধাপের যেই কাজগুলি আছে সেগুলি এখানে দিয়ে দেওয়া হয়েছে 1 by 1। জীবের জীবনে কোষচক্রের গুরুত্ব, এটা হলো ইন্টারফেজের গুরুত্ব। ইন্টারফেজের 3টা ধাপের উপপর্যায়ের যেই কাজগুলি হয় সেগুলি দেওয়া আছে। আর কোষচক্র মানে ইন্টারফেজ প্লাস মাইটোটিক ফেজ, সব মিলা হলো কোষচক্র। এই কোষচক্রের মধ্যে এটা পড়ে নিব। এখানে মাইটোসিসের কিছু সুফল আছে আর বাকিগুলি রিডিং। বংশবৃদ্ধি কার সুফল পড়ছিলাম? মিওসিসের। জননাঙ্গের বৃদ্ধি, জীবের বৃদ্ধি, দেহের বৃদ্ধি, সব বৃদ্ধি মাইটোসিসের, কিন্তু বংশবৃদ্ধিটা ছিল মিওসিসের। কিন্তু এই জায়গায় এই যে কোষচক্র না হলে কোনো জীবেরই বংশবৃদ্ধি হবে না, এটা লেখা আছে। তার মানে বংশবৃদ্ধিতে কোষচক্রও আছে। কোষচক্র বংশবৃদ্ধি, মিওসিসও বংশবৃদ্ধি। অস্বাভাবিক বা অনিয়ন্ত্রিত কোষচক্র জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে। যেহেতু অস্বাভাবিক তার মানে স্বাভাবিক হবে না। তবে কোন রোগ সৃষ্টি করতে পারে? ক্যান্সার। অস্বাভাবিক কোষচক্র ক্যান্সার করে। কোষচক্র ক্যান্সার। কোষচক্র 2টা প্রধান ধাপে বিভক্ত, একটু আগে পড়ছিলাম। কোষচক্রের প্রধান ধাপ 2টি, অ্যামফেজ আর ইন্টারফেজ। এখন পড়ব ধাপ না আসছে পর্যায়। তার মানে ধাপ, কোষচক্রের ধাপ বললে 2টা, ধাপ 2 আর পর্যায়ও বললে 3। তবে এখানে আবার সামনে থাকবে কি? অধুনা কোষচক্রকে 3টি পর্যায়ে বিভক্ত করা যায়। অধুনা 3, পর্যায় 3। 3টা কি? 3টা? একটা হলো ইন্টারফেজ, একটা হলো ক্যারিওকাইনেসিস, কিন্তু লেখছে মাইটোসিস, সাবধান। নিউক্লিয়ার বিভাজনের নাম তো ক্যারিওকাইনেসিস, লিখে রাখছে মাইটোসিস। পরে আবার লিখছে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন। বাহ! তার মানে ইন্টারফেজ, মাইটোসিস বলতে বোঝাইছে নিউক্লিয়ার বিভাজন। তারপর লিখছে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন। তিনটা জিনিসের মধ্য দিয়ে অ্যামফেজটা সমাপ্ত হয়। কি? প্রথমে ভাঙে কে? প্রথমে নিউক্লিয়াসের বিভাজন এবং পুনর্গঠন। নিউক্লিয়াস প্রথমে ভাঙে, এরপরে সাইটোপ্লাজমের 2 মেরুতে গমন, মানে নতুন 2 কোষে গমন। প্রথমে নিউক্লিয়াসটা ভাঙে 2 দিকে যায়, তারপরে 2 দিকে সাইটোপ্লাজম গঠিত হয়, তাই না? তার মানে একটা সেল মেমব্রেন বা একটা কোষ প্রাচীরের ভিতরে 2টা সাইটোপ্লাজম, 2টা নিউক্লিয়াস যুক্ত সাইটোপ্লাজমের আবির্ভাব ঘটলো। এইবার সেল মেমব্রেনটা বা কোষ প্রাচীরটার ভাগ হওয়ার পালা। সেল মেমব্রেন এবং উদ্ভিদ কোষে কোষ প্রাচীর গঠনের মাধ্যমে পূর্ণাঙ্গ 2টা অপত্য কোষ সৃষ্টির মধ্য দিয়ে অ্যামফেজ সমাপ্ত হয়। মানে 3টা জিনিস, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস আর মেমব্রেন বা কোষ প্রাচীর বিভক্ত হওয়া, তৈরি হওয়া। স্তন্যপায়ীদের ক্ষেত্রে মাইটোসিস এ কতক্ষণ লাগে? মাইটোটিক দশায় কতক্ষণ লাগে? স্তন্যপায়ীদের কোষচক্রে মাইটোটিক দশায় মানে অ্যামফেজে কতক্ষণ লাগে? 1 থেকে 1.5 ঘন্টা। মনে রাখবো,
1.5 1-2 হলে খুব ভালো হইতো, একটা দুইটা আছে না, একটা দুইটা বুবস আছে না, 1.5 স্তন্য বা মাই 1-2 1.5 ইন্টারফেজ প্রস্তুতি দশা, এমফেজ হলো প্রকৃত বিভাজন দশা। সময় তো পড়ছি। তারপর যদি বলে ইন্টারফেজে কোষীয় সংগঠনের বৃদ্ধি এবং সংখ্যাগত বৃদ্ধি ঘটে ইন্টারফেজে, আর বিভাজন ঘটে। মাইটোসিস হলো এক ধরনের বিভাজন, তার মানে বিভাজন ঘটবে আর বিস্তার ঘটবে, বিবি বিভাজনের মতো। বিভাজন যে মাইটোটিক তো বুঝবই, বিভাজনের সাথে বিস্তারও মাইটোটিক, বিভাজন বিস্তার মাইটোটিক ফেজ। আর ইন্টারফেজে বৃদ্ধি ঘটবে। আচ্ছা, পরে বলতেছি। বংশগতীয় বস্তু কোথায় কি হিসেবে থাকে? একটা হইল ক্রোমোজোম হিসেবে থাকে মাইটোটিকে, আর ক্রোমাটিন হিসেবে থাকে ইন্টারফেজে। কেন? কারণ মাইটোসিসের সময় সব ক্রোমোজোম নিয়ে কথা বলি না, ক্রোমোজোম ভাঙে একবার, নিউক্লিয়াস ভাঙে একবার, বলি না? এই জন্য তখন মাইটোটিক বিভাজনের সময় ক্রোমাটিন হয়ে যায়, মানে ওই যে পড়বো একটু পরে, প্রোফেজে সব ক্রোমোজোম হয়ে যায়, ক্রোমোজোম। আর ক্রোমাটিন মানে সুতার মতো থাকে ইন্টারফেজে, কারণ তখন তো আর প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এসব আসে না। এই জন্য মাইটোটিকে হয় ক্রোমোজোম, আর ইন্টারফেজে হয় ক্রোমাটিন, সুতা। বিস্তার বিভাজন একসাথে, বৃদ্ধি অন্য জায়গায়। মাইটোসিস এখানে লিখছে সম্পূর্ণ বিভাজন প্রক্রিয়া, মানে সম্পূর্ণ মাইটোসিস বিভাজন প্রক্রিয়া দুটি প্রধান ভাগে বিভক্ত। দুইটা ভাগ বলতে বোঝাইছে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। ভালো, কারণ সম্পূর্ণ বিভাজন প্রক্রিয়া না লেখা তো মাইটোসিসও লিখতে পারে। আর মাইটোসিস লিখলে ঝামেলাটা হবে কি, যে এখানে আবার লেখা মাইটোসিসকে প্রধানত 5টি দশা বা 5টি পর্যায়ে ভাগ করা হয়। তাহলে দশা বা পর্যায় থাকলে আসলে মাইটোসিসকে না, এটা হলো ক্যারিওকাইনেসিসকে মূলত 5টা দশা বা 5টা পর্যায়ে ভাগ করা হয়, কিন্তু এখানে ক্যারিওকাইনেসিসকেই মাইটোসিস লিখছে, ঝামেলা এখানেই হবে। যদি লেখা থাকবে দশা বা লেখা থাকে পর্যায়, তাহলে বুঝবো 5 কেমনে, দশা 5 তপ, দশা 5 আর পর্যায় 5 প পর্যায় প দিয়া 5 প দিয়া, পর্যায় থাকলে 5, দশা থাকলে 5। যদি বলে ভাগ, তাহলে দেব 2, ঠিক আছে? ভাগ দিলে 2 দিয়ে ভাগ কর, বা ভাগ কর, দুইটাকে ভাগ কর, ভাগ 2। মাইটোসিস বলতে মূলত কাকে বোঝানো হয়? ক্যারিওকাইনেসিসকেই বোঝানো হয়। এই জন্যই এই জায়গায় ক্যারিওকাইনেসিসে 5টা দশা না লিখা দিয়েছে মাইটোসিসে 5 দশা, ঝামেলা তেমনি লাগে। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস থেকে কয়টা অপত্য নিউক্লিয়াস তৈরি হয়? 2টা, একেই বলা হয় ক্যারিওকাইনেসিস। কোষ বিভাজন একটি অবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া, তাই এটাকে বিভিন্ন পর্যায়ে ভাগ করা ঠিক না, কারণ মাঝখানে কোনো গ্যাপ ট্যাপ নেই, হয়েই থাকে, তাও ভাগ করা হয় আর কি। 5টা পর্যায়ে কী? প্রথমটা হইল প্রোফেজ, প্রোমেটাফেজ। মাইটোসিসে প্রোমেটাফেজ আছে, কিন্তু মিওসিসে কোথাও কিন্তু প্রোমেটাফেজ পাবো না। প্রোমেটাফেজ, তারপরে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ এর বাংলা আদ্য পর্যায়, প্রথমটা হলো আদ্য পর্যায়, আর প্রোমেটাফেজ হইল প্রাক মধ্য পর্যায়, মানে মধ্যের আগে। মেটা মধ্য, মেটা হইল মধ্য, মেটা যেহেতু মধ্য এই জন্য মেটা মধ্য, মেটার আগেরটা হলো প্রাক মধ্য, শুরুরটা হলো অর্ধ। এরপরে অ্যানা হলো গতি, অ্যানাবাস গতি, আর টেলো মনে হয় শেষ পর্যায়ে, টেলোফেজ অন্ত পর্যায়। শুরু করি তাহলে আদ্য পর্যায়। প্রোফেজে কি হয় আমরা কি জানি? কে বড় হয় প্রোফেজে? নিউক্লিয়াস আকারে বড় হয়। আচ্ছা, সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ে কিন্তু প্রোফেজ।
আর সবচেয়ে ক্ষণস্থায়ী সেকেন্ডটা। প্রথমটা সবচেয়ে বড়, 2 নম্বরটা সবচেয়ে ছোট। 2 নম্বরটা অনেক জায়গায় থাকেই না। কে বড় হয়? নিউক্লিয়াস আকারে বড় হয়। আর কে ছোট হয়? ক্রোমোজোম ছোট হয়, ক্রোমোজোম সংকুচিত হয়, ক্রোমোজোম খাটোমোটা হয়, ক্রোমোজোম জল বিয়োজন হয়, মানে জল চলে যায়। মনে রাখবো ঘাম বাইর হয়, ঠিক আছে? প্রপোজ করতে গিয়ে ঘাম বাইর হয়। প্রপোজ মনে রাখার দরকার নেই, প্রোফেস থেকে প্রপোজ হইতে পারে, ঘাম বাইর হয়। এবং রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় খাটোমোটা হইলে, এবং দৃষ্টিগোচর হয়। খাটোমোটা হইলে দৃষ্টিগোচর হবে, দেখা যাবে সহজে। আর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি হবে, কারণ কি? পানি চলে গেছে, রং দিলে রং লাগা থাকবে। পানি চলে গেছে, জল বিয়োজন হয়ে গেছে। জল বিয়োজন ইংরেজি ডিহাইড্রেশন। বিয়োজন মানে বাদ, বাদ মানে ডিলেট, ডি। আর হাইড্রেশন, ডিহাইড্রেশন। আচ্ছা, প্রথম 3টা পর্যায়েই নিউক্লিয়ার এনভেলাপ আর নিউক্লিওলাস, এই দুইটার বিলুপ্তি সংক্রান্ত একটা ঝামেলা হবে। একবারে বলে দিই, প্রোফেজে এই দুইটার বিলুপ্তি ঘটতে থাকে, মানে শুরু হয় কিন্তু শেষ হয় না, ঘটতে থাকে। তারপরে প্রোমেটাফেজে এরা বিলুপ্ত হয়ে যায়। প্রোমেটাফেজে এই যে একসময় বিলুপ্ত হয়ে যায়, প্রোমেটাফেজে এরা বিলুপ্ত হয়ে যায়। প্রথমে ঘটতে থাকে, তারপরে বিলুপ্ত হয়, আর তারপরে 3 নম্বরটা হইল বিলুপ্ত থাকে। ঝামেলাপূর্ণ একটা ওয়ার্ড লিখছে, দেখাবো নি, পরে গিয়ে দেখাবো। 2টা পৃষ্ঠা পরে তো লাগবে না। বিলুপ্ত থাকে, প্রথমটায় বিলুপ্তি ঘটতে থাকে, তারপরে একটা বিলুপ্ত হয়, তারপরে একটা বিলুপ্ত থাকে, মানে বিলুপ্ত অবস্থা থাকে, মানে নাই মানে বিলুপ্ত অবস্থায় আছে, শেষ। এই 3টা হইল নিউক্লিয়াস আর নিউক্লিয়ার এনভেলপের অবস্থা। ক্রোমোজোমের সংকোচন শুরু হয় কেন? ক্রোমোজোমের সংকোচন শুরু হয় ফসফোরাইলেশনের কারণে। আচ্ছা, সংকোচন পেশিতে কি মনে রাখছিলাম? কোনো পেশি কাজ করে মানে সেই পেশি সংকুচিত হয়। কারণ ক্রোমোজোম সংকুচিত হইতেছে মানে কি? ক্রোমোজোমে ফসফেট যুক্ত না করলে সে সংকোচন হবে না, মানে কাজ করবে না। তার মানে অবশ্যই এখানে ফসফোরাইলেশন হয়েছে, মানে ফসফেট যুক্ত করা হয়েছে। আর ফসফেট যুক্ত করছে কে? সিডিকে ছাড়া কে ফসফেট যুক্ত করবে? সিডিকে ফসফেট যুক্ত করে, মানে সিডি ফসফস করে ক্রোমোজোমকে সংকোচন করে ফেলাইছে। ক্রোমোজোমের সংকোচন এভাবেই হয়। আর কতক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে ড্যাশও ঘটতে থাকে, মানে নিউক্লিয়ার এনভেলাপের বিলুপ্তিও ঘটে প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে। মানে প্রোটিনের ফসফোরাইলেশন ছাড়া কোনো কাজ হবে না। এখানে কাজ কি? সংকুচিত করা একটা কাজ, আবার সব বিলুপ্তি ঘটানো, ভাঙে ফেলানো, এটাও একটা কাজ। তার মানে নিউক্লিয়ার এনভেলাপের বিলুপ্তি ঘটাইতেও প্রোটিনের ফসফোরাইলেশন লাগবে, আবার ক্রোমোজোম সংকুচিত করতেও প্রোটিনের ফসফোরাইলেশন লাগবে। আর ফসফোরাইলেশন করে সিডিকে। তো মনে রাখলাম 2টা কাজেই কিন্তু ফসফোরাইলেশন লাগবে। কোন 2টা কাজ মনে বলি। তারপরে প্রোফেজ পর্যায়েই ক্রোমোজোমগুলো ড্যাশ হয়ে যায়, প্রোফেজ পর্যায়েই ক্রোমাটিড হয়ে যায়, এটা মনে রাখতে হবে। একদম প্রথম পর্যায়েই ক্রোমাটিড সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, প্রথম পর্যায়েই ক্রোমাটিড হয় কি হবে? প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বাদে অনুদৈর্ঘ্যে বিভক্ত হইলে প্রত্যেকটা সুতাকে ক্রোমাটিড বলে। একটা ক্রোমোজোম 2টা ক্রোমাটিডে পরিণত হয়। তবে প্রোফেজ পর্যায়ে আলোক অনুবীক্ষণ যন্ত্রে, আলোক মানে বেশি শক্তিশালী না, আলোকটাতে স্বাভাবিক মনে হয়, মানে অবিভক্তই মনে হয়, তবে আসলে অবিভক্ত না, আসলে ক্রোমাটিড প্রথমেই হয়ে যায়। স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় আর স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা হয়, পার্থক্য আছে।
স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হইতেছে 2 নম্বরটাতে, আর সৃষ্টির সূচনা হয় 1 নম্বরটাতে। মানে শুরু হয় 1 নম্বরটাতে, সৃষ্টির সূচনা। প্রাণী কোষে ড্যাশ থেকে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়, আর উদ্ভিদ কোষে ড্যাশ থেকে হয়। মনে রাখবো, একটা মনে রাখছিলাম কি, সেন্ট্রি মাইক্রোতে বসে যন্ত্র তৈরি করে, মানে সেন্ট্রি থেকে মাইক্রো হয়, মাইক্রো থেকে যন্ত্র হয়। এখন প্রাণীতে সেন্ট্রিওল থেকে যন্ত্র হয়, আর উদ্ভিদে মাইক্রোটিউবিউল থেকে যন্ত্র হয়, কারণ উদ্ভিদে সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রি উদ্ভিদ না, সেন্ট্রি একজন প্রাণী। তার মানে সেন্ট্রোজোম মাইক্রো যন্ত্র সিরিয়াল, আর প্রাণীতে সেন্ট্রিওল থেকে মাইক্রো, উদ্ভিদে সেন্ট্রিওল থেকে যন্ত্র, উদ্ভিদে মাইক্রো থেকে যন্ত্র। যন্ত্র না তো, তন্তু। প্রাণী উদ্ভিদ তন্তুর কথা বলছে। এবার চলে আসলাম প্রোমেটাফেজ, বাংলায় প্রাক মধ্য পর্যায়, যেটা অনেক সময় সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়। মেটাফেজের অগ্রবর্তী পর্যায় হলো প্রোমেটাফেজ। এই যে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় এইখানে। স্পিন্ডল যন্ত্রে কয়টা মেরু? 2টা মেরু। কিসের সমন্বয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়? তন্তুময় প্রোটিন। স্পিন্ডল যন্ত্রকে দাগ দাগ দেখি না আমরা, দাগ দাগ দিয়ে আঁকতাম না, দাগ দাগ থেকে মনে রাখবো তন্তু, তন্তু তন্তু সুতা, আর প্রোটিন, তন্তুময় প্রোটিন। নিউক্লিয়ার এনভেলাপ বিলুপ্ত হয়ে যায়। একটু আগে পড়ছি, নিউক্লিয়ার এনভেলাপ বিলুপ্ত হইতে, বিলুপ্তি ঘটতে থাকে। বিলুপ্তি ঘটতে থাকে বললে বুঝবো প্রথম মেটাফেজ, আর ঘটতে থাকে বললে বুঝবো ফসফোরাইলেশনের কারণে। আর যদি বলে বিলুপ্ত হয়, বিলুপ্ত হয়ে যায়, তখন বুঝবো আঘাতের কারণে। কার আঘাত? যন্ত্রের আঘাত। স্পিন্ডল যন্ত্রের আঘাতের কারণে এনভেলাপ বিলুপ্ত হয়ে যায় যন্ত্রের কারণে, আর হতে থাকে ফসফোরাইলেশনের কারণে, এবং নিউক্লিয়ার ওলাসেরও বিলুপ্তি ঘটে এই পর্যায়ে। স্পিন্ডল যন্ত্রের 2 দিকের অংশকে বলা হয় মেরু। মেরু থাকে 2 দিকে, আর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। মানে মাঝখানে সব ইকুয়েট, মানে সমান যাই হোক, মাঝখানে ইকুয়েটর, মাঝখানে বিষুবীয়। তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, লম্বা লম্বা। এদের বলা হয় স্পিন্ডল ফাইবার। প্রত্যেকটা ফাইবার লম্বা হয়ে 2 মেরু পর্যন্তই আছে। আচ্ছা, এই প্রোমেটাফেজ পর্যায়ে 2টা জিনিস মনে রাখবো। প্রোতে যন্ত্র তৈরি হয়, আর যন্ত্রে ড্যান্স মেরে ক্রোমোজোম যুক্ত হয়। প্রোমেটাফেজে যন্ত্র তৈরি হয়, আর যন্ত্রে ড্যান্স মেরে ক্রোমোজোম যুক্ত হয়। প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের ড্যাশ তন্তুর সাথে যুক্ত হয় কে? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারটা যুক্ত হয়, মানে গোল গোল গিয়ে আটকে যায়। এই সময় ড্যাশ আন্দোলিত হয়। যুক্ত হওয়ার সময় আন্দোলিত হয় কে? ক্রোমোজোম আন্দোলিত হয়, যাকে বলা হয় ক্রোমোজোমাল ড্যান্স বা ক্রোমোজোমীয় নৃত্য। আসলে ক্রোমোজোমগুলো কোন দিকে যাইতে চেষ্টা করে? কোন দিকে যায় এরা? বিষুবীয় অঞ্চলে যায়। সবাই বিষুবীয় অঞ্চলে যেতে থাকে। যদি বলে বিষুবীয় অঞ্চলে যেতে থাকে, তাহলে বুঝবো 2 নম্বর পর্যায়ে। আর যদি বলে বিষুবীয় অঞ্চলে যায় বা বিষুবীয় অঞ্চলে থাকে, মানে একদম মধ্যে থাকে, তাহলে বুঝবো মেটাফেজ। যেতে থাকে হইলে প্রোমেটাফেজ। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। এই একটা ঝামেলা। ক্রোমোজোম এ সেন্ট্রোমিয়ার যুক্ত হয় স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল ফাইবারের সাথে, তাই না? স্পিন্ডল তন্তুর সাথে। আবার এখানে বলছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্তকারী। এখানে লেখা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত হয়। আচ্ছা, ধরে রাখি স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তু, এই নির্দিষ্ট তন্তুর নামই কি? ট্র্যাকশন ফাইবার। নির্দিষ্ট তন্তুর নামই ট্র্যাকশন ফাইবার। তার মানে
ক্রোমোজোমের সাথে এই স্পিন্ডল যন্ত্রের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারকে যুক্ত করে নির্দিষ্ট তন্তু, যার নাম ট্র্যাকশন ফাইবার। এই যে ক্রোমোজোমগুলো এ সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে, এইসব হতে থাকে হইল প্রোমেটাফেজে, আর হয় বললেই তখন বুঝবো মেটাফেজ। প্রাণীকোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল কোথায় অবস্থান করে? সেন্ট্রিওল মানে দুইটা সেন্ট্রি দুই দিকে অবস্থান করে, দুই সেন্ট্রি দুই দিকে, দুই মেরুতে অবস্থান করে। এবং কি করে সেন্ট্রিওলরা কি বিচ্ছুরিত করে? অ্যাস্টার তন্তু। সেন্ট্রিরা অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত করে দুই মেরুতে থেকে। তবে সেটা শুধুই প্রাণী কোষে। কেন? কারণ উদ্ভিদ কোষে সেন্ট্রিওল নাই, তাই। মাইটোটিক সেন্টার। মাইটোটিক সেন্টার মানে হইল স্পিন্ডল যন্ত্র যে তৈরি করে তাকেই বলা হয় মাইটোটিক সেন্টার। আজব ব্যাপার, মনে রাখতে হবে কিন্তু। স্পিন্ডল যন্ত্র যে তৈরি করে সে মাইটোটিক সেন্টার, কারণ স্পিন্ডল যন্ত্র প্রয়োজন মাইটোসিসের জন্য। স্পিন্ডল যন্ত্র ছাড়া মাইটোসিস হবে না। এই জন্য এটা আবার কোষের একটা অঞ্চল বলছে, সেন্টার মানে অঞ্চল। মাইটোসিসের জন্য মাইক্রোটিউবিউলের ব্যবস্থা করে। প্রাণীকোষের মাইটোটিক সেন্টারকে প্রাণীকোষের মাইটোটিক সেন্টার হলো সেন্ট্রোজোম। একটু আগে পড়লাম সেন্ট্রিওল থেকে যন্ত্র তৈরি হয় প্রাণীকোষে, কিন্তু মাইটোটিক সেন্টার বললে আবার সেন্ট্রোজোম হয়ে যাবে। উদ্ভিদের হইল মাইক্রোটিউবিউল। আচ্ছা, এটা কিন্তু এটা বলে নাই মাইটোটিক সেন্টার। আচ্ছা, আবার নতুন করে বলি, মাইটোটিক সেন্টার মাইক্রোটিউবিউলের ব্যবস্থা করে। মাইটোটিক সেন্টার কিসের ব্যবস্থা করে? মাইক্রোটিউবিউলের ব্যবস্থা করে। আর মাইক্রোটিউবিউল আগে কি পড়ছিলাম? সেন্ট্রোজোম। এই জন্য প্রাণীকোষে সেন্ট্রোজোম মাইটোটিক সেন্টার হিসেবে কাজ করে। তার মানে মাইটোটিক সেন্টার মাইক্রোটিউবিউল তৈরি করে, আর প্রাণীকোষে সেন্ট্রোজোম মাইক্রোটিউবিউল তৈরি করে। সেন্ট্রি মাইক্রো যন্ত্র, ওই যে সিরিয়ালটা, সেন্ট্রোজোম মাইক্রোটিউবিউল যন্ত্র, আপনি মনে রাখি, ঠিক আছে? আর ওইটা আসলে ওইটা দিব। স্পিন্ডল ফাইবারটা সেন্ট্রোমিয়ারের কোথায় যুক্ত হয়? সেন্ট্রোমিয়ারের কোথায়? সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনে। সেন্ট্রোমিয়ারে একটা জায়গা থাকে কাইনেটোকোর, সেই কাইনেটোকোরের একটা থাকে মোটর প্রোটিন, সেইখানে যুক্ত হয় স্পিন্ডল ফাইবারটা। আর যুক্ত করে কোন তন্তু বললে, কোন বিশেষ তন্তু? তার নাম ট্র্যাকশন ফাইবার। সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনে। আচ্ছা, শক্তি জমা থাকা মানে এটিপি তৈরি হওয়া। এটিপি তৈরি হইলে শক্তি জমা থাকে। আর শক্তি খরচ হওয়া বা শক্তি নির্গত হওয়া মানে এটিপি ভেঙে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট তৈরি করা। তার মানে এটিপি ভাঙা মানে হলো শক্তি নির্গত। এখন এইসব কাজে শক্তি লাগবে, তার মানে কি এটিপি ভাঙতে হবে। এটিপি ভাঙবে কে? এটিপি ভাঙবে প্রোটিন, কারণ প্রোটিনের ফসফোরাইলেশন হয়। ফসফোরাইলেশন মানে কিন্তু শুধু এটিপি তৈরি করা না, ভাঙাও। এই জন্য প্রোটিন ভাঙবে এটিপি, প্রোটিন এটিপি ভাঙবে। এই শক্তি খরচ কইরাই ক্রোমোজোম ড্যাশ ধরে চলতে থাকবে। ক্রোমোজোম মাইক্রোটিউবিউল ধরে চলতে থাকবে। বুঝার কিছু নাই, সিরিয়াল পড়ছিলাম, ক্রোমোজোম মাইক্রোটিউবিউল যন্ত্র। এই জন্য ক্রোমোজোম মাইক্রোটিউবিউল ধরে চলতে থাকবে। শক্তি লাগবে, শক্তি ছাড়া চলতে পারবে না। প্রোফেজ আর প্রোমেটাফেজ ছবি দেখলাম, পরে বাকিগুলো ছবিও দেখাবো, সমস্যা নাই। এই যে প্রোমেটাফেজ, মেটাফেজ। এবার পড়ব মেটাফেজ। মেটা মানে মধ্য। এই মেটাতে মনে রাখবো সব কিছু একটু জোর দিয়া বলা হবে, জোর দিয়া, ঠিক আছে? সবচেয়ে থাকবে সুপার কন্ডেনশন, সুপার কয়েলিং, এইসব সুপার টুপার জোর দেওয়া সব ওয়ার্ডগুলি থাকবে মেটাফেজে, কারণ মেটা যেহেতু মধ্য। এখন
বিষুবীয় অঞ্চলের আরেক নাম পড়ছিলাম ইকুয়েটরের আরেকটা নাম আছে কি নিরক্ষীয়, মানে অক্ষ না, দুই দিকে হইলে অক্ষ আর মাঝখানে হলো নিরক্ষীয়। মেটাফেজ দশায় বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস। মেটাফেজে মেটাকাইনেসিস হয়, মেটাকাইনেসিস মানে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের থাকা, বিন্যস্ত হওয়া। এই যে সবচেয়ে বেশি মোটা, খাটো, স্পষ্ট সবচেয়ে আছে। ক্রোমোজোমের খাটো মোটা হওয়াকে বলা হয় কি? ক্রোমোজোমের খাটো মোটা হওয়াকে, মোটা মানে ঘন হওয়া, কনডেন্স হওয়া, খাটো মোটা হওয়াকে বলা হয় কনডেনসেশন। আর কনডেনসেশন হয় কিসের মাধ্যমে? কনডেনসেশন হয় কয়েলিংয়ের মাধ্যমে। আগে কনডেন্স, তারপরে কয়েল। আগে কনডেন্স মিল্ক খাবো, তারপর কয়েল জ্বালাবো, তারপরে ঘুমায় পড়বো। কনডেনসেশন, তারপরে কয়েলিং, সুপার কয়েলিং। অতিমাত্রা কয়েলিং মানে সুপার কয়েলিং। খাটো মোটাকে হওয়াকে বলা হয় কনডেনসেশন। এই পর্যায়ে ক্রোমোজোমের কী কী নির্ণয় করা যায়? যেহেতু সবচেয়ে বেশি মোটা, খাটো এবং সুন্দর, মানে স্পষ্ট, তাই ক্রোমোজোমের সংখ্যা আকার আকৃতি নির্ণয় করা যায়, কারণ সবচেয়ে বেশি সহজ এখানে দেখা। এই জন্য এই যে সম্পূর্ণ বিলুপ্ত থাকে, এনভেলাপ সম্পূর্ণ বিলুপ্ত থাকে, হতে থাকে, হয়, থাকে, প্রথম তিনটা। মেটাফেজ পর্যায়ের শেষ ভাগে প্রতিটি ড্যাশ বিভক্ত হয়। মেটাফেজ পর্যায়ের শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় এবং ড্যাশ তৈরি করে, অপত্য সেন্ট্রোমিয়ার। এই অপত্য সেন্ট্রোমিয়ার আর অপত্য ক্রোমাটিড নিয়ে একটা ঝামেলা হবে, অপত্য ক্রোমোজোম নিয়ে ঝামেলা হবে। মনে রাখবো, অপত্য সেন্ট্রোমিয়ার থাকলেই সেটা হবে মেটাফেজ, আর বাদ বাকি অপত্য ক্রোমোজোম, অপত্য ক্রোমাটিড যাই বলুক না কেন, সবই হবে পরেরটা, মানে অ্যানাফেজ। অপত্য সেন্ট্রোমিয়ার বললে মেটাফেজ, আর অপত্য ক্রোমোজোম, অপত্য ক্রোমাটিড বললে অ্যানাফেজ। মনে রাখতে পারি এইভাবে, সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ার, এই জন্য মেটাফেজ। অপত্য সেন্ট্রোমিয়ার মানে মেটাফেজ, মেটাফেজ, আর বাকিগুলি হইলে অ্যানাফেজ। অ্যানাফেজ মানে গতি পর্যায়। এই যে সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে অ্যানাফেজ শুরু হয়। সেন্ট্রোমিয়ার পৃথক হয়েছে কখন? মেটাফেজে। এই জন্য মেরুমুখী চলন শুরু হয় কখন? অ্যানাফেজে। কিসের মেরুমুখী চলন? অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলন, অপত্য সেন্ট্রোমিয়ারের না, সাবধান। মেরুমুখী চলন মানেই অ্যানাফেজ, আর অ্যানাফেজ মানেই অপত্য ক্রোমোজোম। এই যে সেন্ট্রোমিয়ারের পুনর্বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, অ্যানাফেজে। কোনটা অগ্রগামী হয় চলনে? সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয়, মানে গোল জিনিসটা অগ্রগামী হয়, আর বাহুগুলি হয় নিম্নগামী, মানে অনুগামী। ইংরেজি বর্ণমালার ক্রোমোজোমগুলোকে ইংরেজি বর্ণমালার কিসের মতো লাগে? VLJI, মানে ভুলে যাইয়ের নাম আছে, চারটার নাম হইল মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রো, টেলো। VLJI, ভুলে যাই। মেটাসেন্ট্রিক দিয়ে শুরু, তারপর সাবমেটাসেন্ট্রিক। অ্যানাফেজের সমাপ্তি ঘটে কখন? যখন অপত্য ক্রোমোজোমগুলা মেরুর কাছাকাছি পৌঁছায়, মানে কাছে গেলেই শেষ হয়ে যায়, একদম মেরুতে যাইতে হবে না, কাছাকাছি গেলেই শেষ, মানে সহজ করে দিছে আর কি, কাছাকাছি গেলেই শেষ। অপত্য সেন্ট্রোমিয়ার আর অপত্য ক্রোমোজোমের জিনিসটা মনে রাখতে হবে ভালো করে। এই ছবি, দুইটার ছবি আছে, অ্যানাফেজ টেলোফেজ ছবি আছে এই জায়গায়। এরকম 3 কোণা স্পিন্ডল যন্ত্রটা 4 কোণা হয়ে যায় শুধু মেটাফেজে, মধ্যবর্তী পর্যায়ে, আর সবাই তখন মাঝখানে এসে পড়ে। টেলোফেজ বা অন্ত পর্যায়ে ক্রোমোজোমগুলা কোথায় অবস্থান নেয়? 2 বিপরীত মেরুতে অবস্থান নেয়। লাস্টেরটা তো 2 বিপরীত মেরুতে অবস্থান নিবে।
একদম শুরুরটার বিপরীত। শুরুতে জল বিয়োজন, এখানে জল যোজন। শুরুতে সংকুচিত, এখানে প্রসারিত বলে নাই। শুরুতে ছিল মোটা মোটা খাটো, এখানে চিকন লম্বা মানে সরু লম্বা। শুরুতে স্পষ্ট, এখানে অস্পষ্ট। হ্যাঁ, প্রসারিত বলছে, সংকুচিত, এখানে প্রসারিত। জল যোজন ইংরেজি কি? হাইড্রেশন। বিয়োজন মানে ডিহাইড্রেশন, যোজন মানে হাইড্রেশন। দুই মেরুতে ক্রোমোজোমের চারদিকে কি কি আসে? ক্রোমোজোম থাকলে নিউক্লিয়াসের ভিতরে মানে এনভেলাপের ভিতরে, চারদিকে এনভেলাপ আসে আর নিউক্লিওলাস আসে। কিন্তু নিউক্লিওলাস একটু কাহিনী করে আসে। নিউক্লিওলাস কিসের কারণে পুনর্বিভাব ঘটে নিউক্লিয়াসের? সেট ক্রোমোজোমের পাশে নিউক্লিয়াস আসতেছে না, ক্রোমোজোমের পাশেই তো নিউক্লিয়াস আসবে। আর ক্রোমোজোমেরই একটা ড্যাশ থেকে নিউক্লিয়াস আসে। সেট ক্রোমোজোমের গৌণ কুঞ্চনে নিউক্লিয়াসের পুনর্ভাব ঘটে। তার মানে গৌণ কুঞ্চন জায়গাটা একটু কুঞ্চিত, ওই জায়গায় একটা খাঁজের মতো আছে, ওই খাঁজের মধ্যেই গোল নিউক্লিয়াসটার পুনর্ভাব ঘটে। ঠিক আছে, মনে রাখবো। গৌণ ওলা, গৌণ মানে যৌন, গৌণ কুঞ্চনের ভিতরেই এটা ঠিক থাকে, মনে রাখবো। কোন ক্রোমোজোমের? স্যাটেলাইট বা সেট ক্রোমোজোমের। ফলে দুই মেরুতে দুইটা অপত্য নিউক্লিয়াস তৈরি হয়। তার মানে অপত্য সেন্ট্রোমিয়ার মেটাফেজ, অপত্য ক্রোমোজোম টেলোফেজ, আর অপত্য নিউক্লিয়াস মানে বাচ্চা নিউক্লিয়াস কখন হয়? বাচ্চা নিউক্লিয়াস হয় অপত্য অ্যানাফেজ, ভুল বলছি। অপত্য ক্রোমোজোম হলো অ্যানাফেজ, আর অপত্য নিউক্লিয়াস সবার লাস্টেরটা হলো টেলোফেজ। লাস্টের তিনটা সিরিয়াল: অপত্য সেন্ট্রোমিয়ার, অপত্য ক্রোমোজোম, অপত্য নিউক্লিয়াস। আর স্পিন্ডাল ফাইবারগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয় কখন? লাস্ট পর্যায়ে। কারণ গতি পর্যায়েও কিন্তু ফাইবার লাগবে, ফাইবার দিয়েই কিন্তু আসে, ফাইবার ধীরে ধীরেই আসে। তার মানে গতি পর্যায়ে যাবে না, টেলোফেজে যাবে। এখানে আবার মাইটোসিসের প্রধান পর্যায়ে, আগে পড়ছিলাম মাইটোসিসের 5টি দশা, দপ, 5টি পর্যায়, পপ। এখানে প্রধান পর্যায়ে আবার, প্রধান পর্যায়ে বললেও 5টাই বলবো, কিন্তু প্রধানে আবার প্রোমেটাফেজ নাই, সেই জায়গায় ইন্টারফেজকে নিয়ে আসছে মাইটোসিসের। কারণ দপ পপ শিখছিলাম ক্যারিওকাইনেসিসের, ঠিক আছে? এখানে মাইটোসিস বলতেই ক্যারিওকাইনেসিস বোঝাইছিল। কী বোঝাইছে এটা দরকার নেই আমাদের, বইয়ে কী লেখা আছে? এখানে লেখা আছে প্রধান পর্যায়ে 5টা। প্রধানের মধ্যে প্রধান লেখা থাকলে প্রধান লেখা থাকলে প্রোমেটাফেজ বাদ, যুক্ত হবে ইন্টারফেজ। অনিয়ন্ত্রিত কোষচক্রে কি হয় পড়ছিলাম? রোগ, ক্যান্সার। অনিয়ন্ত্রিত কোষচক্রে ক্যান্সার, ক। আর যদি বলে অনিয়ন্ত্রিত মাইটোসিসে কোন রোগ হয়? ক্যান্সার, টিউমার, মানে টিউমার ক্যান্সার দুইটা। মাইটোসিস বললে টিউমার ক্যান্সার দুইটা, শুধু কোষচক্র বললে ক্যান্সার একটা। আচ্ছা, কিছু খুচরা পড়া, মাইটোসিসের তাৎপর্যের কিছু খুচরা পড়া, ভিতরের পড়া পড়তে হবে। যেমন বংশবৃদ্ধি। কোন কোষে মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি হয়? আচ্ছা, মাইটোসিসে বংশবৃদ্ধি আছে, এই বংশবৃদ্ধি তো মিওসিস কই? এই যে গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি, আরে অবস্থা কাহিল। কোষচক্রেও মানে বংশবৃদ্ধি আছে পড়ছিলাম, মিওসিসেও বংশবৃদ্ধি আছে, তবে শুধু নাই। শুধু বংশবৃদ্ধি বললে এখন থেকে বুঝবো মাইটোসিস। শুধু বংশবৃদ্ধি মাইটোসিস, গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি মিওসিস, আর শুধু বংশবৃদ্ধি। আচ্ছা, কোষচক্রে কেমন লেখছিল দেখতেছি, তবে গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি বললে বুঝবো মিওসিস। ঠিক আছে, আচ্ছা আবার যাই, মাইটোসিসে যাই। কোন কোষে মাইটোসিস, কোন কোষে মাইটোসিস হয়? মাইটোসিসের মাধ্যমে বংশবৃদ্ধি হয় কোন কোষে? সুকেন্দ্রিক কোষে, মানে ইউক্যারিওটিক। সুকেন্দ্রিক মানেই কিন্তু ইউক্যারিওটিক মানেই কিন্তু প্রকৃত কোষই, ঠিক আছে?
প্রকৃত কোষ মানে কি? যেই কোষে প্রকৃত নিউক্লিয়াস আছে। আর নিউক্লিয়াস মানেই কেন্দ্র, আর প্রকৃত কেন্দ্র মানে প্রকৃত নিউক্লিয়াস মানেই সুকেন্দ্রিক। সুকেন্দ্রিক একই জিনিস। সুকেন্দ্রিক মানেও ইউক্যারিওটিক, প্রকৃত কোষী মানেও ইউক্যারিওটিক। সুকেন্দ্রিক বলে কিন্তু ঝামেলা হতে পারে, মানে পুরান নাম, আগে পড়তাম তখন খেয়াল থাকে না অনেক সময়। এককোষী সুকেন্দ্রিক জীবে মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি হয়। বংশবৃদ্ধিতে মাইটোসিস লাগে। ওই এককোষী সুকেন্দ্রিকটার নাম কি? নাম হইল চলে চলে। আমরা ক্ল্যামাইডোমোনাসকে চলে দিয়ে আমরা রাখছিলাম, আর CHLO-কে চলো দিয়ে আমরা রাখছিলাম। এটা হলো চলে মানে ক্ল্যামাইডোমোনাস। আমরা মনে রাখবো ক্ল্যামাইডোমোনাসে মানে চলেতে মাইটোসিস চলে, চলেতে মাইটোসিস চলে। এই যে ক্রোমোজোম সংখ্যার সমতা হলো মাইটোসিস, আর ধ্রুব হলো মিওসিস। এটা তো পড়ছি, মেন্ডেল ধ্রুবকে গেল পড়ছি এটা। তারপর কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল সীমিত। দুইটার নাম বলতে হবে। কোন কোনটার জীবনকাল সীমিত? RBC, রক্তের যেটা প্রধান লাল দেখা যায় যার কারণে, সেই RBCরই জীবনকাল সীমিত, 120 দিন মনে হয়, খেয়াল নাই, তবে জীবনকাল খুবই সীমিত। এই জন্য এরা পুনরুৎপাদিত হয় একদিন পর পর। লোহিত রক্ত কোষ আর কর্নিয়ার বাইরের কোষ। কর্নিয়ার বাইরের কোষ, কর্নিয়া সীমিত, কর্নিয়া সীমিত, মনে রাখবো সীমিত, তাই বিভাজন কর। কর্নিয়া, কর্নিয়া, বিভাজন কর্নিয়া, দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এরা। সীমিত মানে দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে, এই জন্য এদের পুনরুৎপাদন করতে হবে। এদের পুনরুৎপাদন হয় মাইটোসিসের মাধ্যমে। লোহিত রক্তকোষ কর্নিয়ার বাইরের কোষ, পুনরুৎপাদন কর। RBC, কর্নিয়ার বাইরের কোষ, পুনরুৎপাদন কর। এই যে বংশবৃদ্ধি নিয়ে সব ঝামেলা শেষ। প্রতিযোগী তিনজন, মাইটোসিস, মিওসিস, কোষচক্র, তিনজনের কাছেই বংশবৃদ্ধি আছে। যদি বলে গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি একসাথে থাকবে, তাহলে হবে মিওসিস, বুঝতেই পারবো, কারণ মিওসিস মানেই গ্যামেট সৃষ্টি। একটা ঝামেলা শেষ। আর মাইটোসিস দুইভাবে হইতে পারে, শুধু বংশবৃদ্ধি বললেও মাইটোসিস, আবার যদি বলে এককোষী বা সুকেন্দ্রিক বা ক্ল্যামাইডোমোনাস এর বংশবৃদ্ধি, তাহলে মাইটোসিস। এইবার লাস্টেরটা হলো চক্র। চক্রতে কী বলা থাকবে? চক্রতে বলা থাকবে এককোষী বা বহুকোষীর বংশবৃদ্ধি। চক্রতে একও থাকবে, চক্রতে বহুও থাকবে। এক বা বহুকোষীর বংশবৃদ্ধি হইলে কোষ চক্র। এই তো সব ঝামেলা শেষ। তবে মনে রাখতে পারি সহজ করে, গ্যামেট থাকলে মিওসিস, মানে গ্যামেটের সাথে বংশবৃদ্ধি থাকলে মিওসিস, গ্যামেট সৃষ্টি। আর কোষচক্র হইলে এক বহু থাকলে কোষচক্র, এক বহু থাকলে কোষচক্র। আর বাকি সব বংশবৃদ্ধি মানেই মাইটোসিস। আমাদের দেহে কোষ যতগুলা, মস্তিষ্কের সিন্যাপস ততগুলা। কোষও ভালোবাসা, সিন্যাপসও ভালোবাসা। কোষ ভালোবাসা, সিন্যাপস ভালোবাসা। 10⁻14, সিন্যাপসও 10⁻14। আলিম স্যারের বইয়ে যেই দশায় থাইমা যায়, যেই উপপর্যায়ে থাইমা যায়, তাকে জিনট বলে দাবি করা হয়েছে। তার মানে যদি জিনটটা উল্লেখ থাকে যে কোনখানে কোষ বিভাজন না হইলে তারা কোন পর্যায়ে থাকে, অপশনে জিনট থাকলেই জিনট দিব, আর জিনট না থাকলে G1 দিব। বেশিরভাগগুলি G1-এ আর কিছু G2-তে হয়, পড়ছিলাম। তবে যদি G0 থাকে অপশনে, তাহলে G0 আগে দিব। এই যে ERA কাজ করে আছে, DEAB, ডি কাজ করে এইখানে, এইখানে নিয়ে যেতে কাজ করে, আর এর ভিতরে কাজ করে ERA, আর বি কাজ করে MB। প্রো মেটাফেজে প্রো মানুষ যন্ত্র তৈরি করে, আর ড্যান্স মেরা যন্ত্র যুক্ত হয়। প্রো যন্ত্র ড্যান্স। এই যে এটা খেয়াল রাখতে হবে, ক্রোমোজোমের সংখ্যা আকার আকৃতি নির্ণয় করা যায়। সংখ্যা আকার আকৃতি নির্ণয় করে মেটাফেজে, সবচেয়ে সুন্দর হয়, সবচেয়ে মোটা হয়, তাই সহজে নির্ণয় করা যায়, মনে রাখবো। এমনি কথা শুনি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এই জিনিসটা কি আসলে? একটা এনজাইম, লাস্টে ASE আছে না, এই জন্য এনজাইম, কাইনেজ এনজাইম। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয় কখন?
টেলোফেজ পর্যায়ের শেষ ধাপ, মানে টেলোফেজ পর্যায়ের শেষের দিকে, টেলোফেজের লাস্টেই সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়। সাইটোপ্লাজমের বিভাজন বা বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হওয়াকে একই সাইটোকাইনেসিস বলা হয়। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে কি সৃষ্টির মাধ্যমে? উদ্ভিদ কোষ মানেই কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে কোষ প্রাচীর ও কোষ প্লেট গঠনের মাধ্যমে। কোষ প্রাচীর, কোষ প্লেট গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস হয়। উদ্ভিদ কোষের স্পিন্ডল যন্ত্রের কোন অঞ্চলটা প্রশস্ত হয়ে কোষ প্রাচীরকে স্পর্শ করে? বিষুবীয়, মানে মাঝখানের অঞ্চলটা প্রশস্ত হয়ে গিয়া স্পর্শ করে কোষ প্রাচীরকে। কোষ প্লেট তৈরি করে কারা? দুইজন মিল্লা কোষ প্লেট তৈরি করে। মনে রাখবো, কোষ প্লেট, কোষের পরে আছে প্লেট, এই জন্য ফ্রাগমোর পরে প্লাস্ট। ফ্রাগমোপ্লাস্ট কোষ প্লেট তৈরি করে। ফ্রাগমোপ্লাস্ট ও ড্যাশ মিলিত হয়ে কোষ প্লেট তৈরি করে। ফ্রাগমোপ্লাস্ট ও ভেসিকল, ভেসিকল মানে থলে, ক্ষুদ্র ভেসিকল, ভেসিকল মানে থলে, থলে প্লেট গঠন করে। থলের থেকে প্লেটে ঢাললাম, এই যে খাবার আমরা কি করি, পলিথিনের থলের থেকে প্লেটে ঢালি, থলে প্লেট গঠন করে, থলে প্লেট। ফ্রাগমোপ্লাস্ট আর ক্ষুদ্র ভেসিকল কোষ প্লেট গঠন করে। এই ফ্রাগমোপ্লাস্টটা আসে কই থেকে? এরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে ফ্রাগমোপ্লাস্ট। প্রথম অধ্যায় এক জায়গায় পড়ব, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্রাগমোপ্লাস্ট, আর গলগি বডি থেকে পেকটিন পড়ব। ওই এর থেকে ফ্রাগমোপ্লাস্ট এই জায়গায়ও আছে। এই গেল কোষ প্লেট। আর প্লাজমা লেমা নামক ঝিল্লি তৈরি করে কে? প্লাজমা লেমা নামক ঝিল্লি তৈরি করে ফ্রাগমোজোম। কোষ প্লেট তৈরি করে ফ্রাগমোপ্লাস্ট, প্লাস্ট প্লেট, আর ফ্রাগমোজোম তৈরি করে প্লাজমা লেমা, জোম প্লাজমা। এখন কোন অঞ্চলে, আচ্ছা এই ফ্রাগমোজোম কিসের নেয়? এই ফ্রাগমোজোম লাইসোজোমের নেয়। কোন অঞ্চলে জমা হয়? বিষুবীয় অঞ্চলে, মানে মাঝখানে জমা হয়। বিষুবীয় অঞ্চলে মিলিত হয়ে প্লাজমা লেমা নামক ঝিল্লির তৈরি করে। কোষ প্লেটের ওপর তিনটা জিনিস জমা হয়ে কোষ প্রাচীর গঠন করে, তার মানে কোষ প্লেট কোষ প্রাচীর হয়। ফ্রাগমোপ্লাস্ট, ভেসিকল কোষ প্লেট গঠন করে, আর কোষ প্লেট তিনটা জিনিস জমা কইরা কোষ প্রাচীর গঠন করে। তিনটা জিনিস কে? সেলুলোজ, পেকটিন, হেসেপেলিসুর, প্রথম তিনটা। প্লেট তো তাই পেকটিন পর্যন্তই শেষ। কোষ প্লেট থেকে কোষ প্রাচীর প্রথম তিনটা, পেকটিন পর্যন্তই শেষ। কোষ প্রাচীর গঠনের ফলেই দুইটা অপত্য কোষের জন্ম হয়। কোষ প্রাচীর গঠন হয়ে গেল মানে দুইটা অপত্য কোষ হয়ে গেল উদ্ভিদের ক্ষেত্রে। প্রাণীর ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর ড্যাশটি ভিতরের দিকে ঢুকে যায়। কি বরাবর তো পরে মনে রাখি। প্রাণীর ক্ষেত্রে ড্যাশটি ভিতরের দিকে ঢুকে যায়। প্রাণীর ক্ষেত্রে কোষ ঝিল্লিটা ভিতরের দিকে ঢুকে, উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীরটা। আর কোন কোষ ঝিল্লিটা, মানে কোথাকার কোষ ঝিল্লিটা? বিষুবীয় অঞ্চলের কোষ ঝিল্লিটা। বোঝাই যায় বিষুবীয় অঞ্চলের মাঝখানের কোষ ঝিল্লিটা ঢুকবে, তাই না? এবং এই গর্তটা একসময় মিলিত হয়ে যায়, ফলে কোষটি দুভাগে ভাগ হয়ে পড়ে। এই খাঁজ সৃষ্টিতে সহায়তা করে কে? প্রাণীতে খাঁজ সৃষ্টিতে সহায়তা করে অ্যাক্টিন, মায়োসিন, প্রোটিন। পেশির দুইটা সংকোচী প্রোটিনের নাম পড়ছিলাম, অ্যাক্টিন, মায়োসিন। সেই অ্যাক্টিন মায়োসিনই এখানে কাজ করে, কোষ ঝিল্লির খাঁজ সৃষ্টিতে কাজ করে। প্রাণীর পেশি অ্যাক্টিন, মায়োসিন। যদি সাইটোকাইনেসিস না হয় এবং ক্যারিওকাইনেসিস চলতে থাকে, তাহলে ড্যাশ সৃষ্টি হয়, বহু নিউক্লিয়াস। সাইটোকাইনেসিস হইতেছে না, তার মানে কোষ সৃষ্টি হইতেছে না, তার মানে একটা কোষের ভিতরেই অনেকগুলি নিউক্লিয়াস তৈরি হইতেছে। একে ড্যাশ বলা হয়, মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলা হয়। শুধু নিউক্লিয়াসের বিভাজন হয়। ড্যাশ মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ ডাবের পানি। তারপরে
ড্যাশ ড্যাশ মানে কোনো কোনো তিনটা জিনিসে তিনটা জায়গায় ক্যারিওকাইনেসিস ঘটে, কিন্তু সাইটোকাইনেসিস ঘটে না। তিনটা জায়গায় কে কে? শৈবাল, ছত্রাক আর প্রাণী। শৈবাল ছত্রাক মনে রাখবো কীভাবে? ওই যে সিরিয়ালটা আছে 4, 5, 6 অধ্যায়, দুঃখিত 5, 6, 7 অধ্যায়। শৈবাল ছত্রাক, নগ্নবীজ, এই ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজে আবৃতবীজে, পৃথিবীর সব উদ্ভিদ এই তিনটা ইয়াতে আছে। এর মধ্যে প্রথম দুইটা শৈবাল ছত্রাক। শৈবাল ছত্রাকে শুধু কোনো কোনো শৈবাল ছত্রাকে শুধু ক্যারিও ঘটে, ক্যারিও। প্রথম দুইটাতে শুধু প্রথমটা ঘটে, ক্যারিও ঘটে। আর কিছু কিছু প্রাণী কোষেও ঘটে। বহু নিউক্লিয়াস অলা উদ্ভিদ কোষকে বলা হয় কি, আর প্রাণী কোষকে বলা হয় কি? খুবই ইম্পর্ট্যান্ট। প্রাণীকে বলা হয় প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। আর উদ্ভিদকে বলা হয় সিনোসাইটিক। এবার ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য। কোনটা সরল কোনটা জটিল বুঝাই যায়। ক্যারিও হলো জটিল, সাইটো সরল। সময় কোনটার বেশি লাগে? ক্যারিওকাইনেসিসে সময় বেশি লাগে। এই যে জায়গায় লেখা আছে ক্যারিওকাইনেসিসের 5টা দশা। আগে দেখছিলাম মাইটোসিসের 5টা দশা, দশা 5, পর্যায় 5। আর সাইটোকাইনেসিসের কয়টা পর্যায়? 9 পর্যায়, কোনো পর্যায়ে বিভক্ত করা যায় না। ক্যারিওকাইনেসিসে 2টা অপত্য ড্যাশ তৈরি হয়, 2টা অপত্য নিউক্লিয়াস তৈরি হয়, কারণ নিউক্লিয়াস ভাঙে তো নিউক্লিয়াস তৈরি হয়। আর সাইটোকাইনেসিসে সাইটোপ্লাজম সমান 2টি ভাগে বিভক্ত হয়। ক্যারিওকাইনেসিসে কিসের সংখ্যার বৃদ্ধি ঘটে? নিউক্লিয়াস ভাগ হয়, তাই নিউক্লিয়াসের সংখ্যার বৃদ্ধি ঘটবে। আর ক্যারিওতে কোষের সংখ্যা বৃদ্ধি, কোষ। সাইটোকাইনেসিসে কিসের সংখ্যার বৃদ্ধি ঘটে? কোষের। এটা কিন্তু বলা যাবে না যে সাইটোপ্লাজমের সংখ্যার বৃদ্ধি ঘটে। কেন? কারণ ক্যারিওকাইনেসিস আগে ঘটে, তখন একটা সাইটোপ্লাজমের মধ্যেই 2টা নিউক্লিয়াস তৈরি হয়ে যায়। আর যখনই সাইটোপ্লাজমটা বিভক্ত হয়ে যায়, তখনই 2টা কোষ সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, 2টা কোষই সৃষ্টি হয়ে যায়, কারণ নিউক্লিয়াসও আছে, তার চারপাশে সাইটোপ্লাজমও আছে, তার মানে কি একটা কোষ হয়ে গেছে। সো ক্যারিওকাইনেসিসে নিউক্লিয়াসের সংখ্যা বাড়ে, আর সাইটোকাইনেসিসে কোষের সংখ্যা বাড়ে।